আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আবারও সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী 100টি এমসিকিউর ক্লাসে। অন্যান্য ক্লাসের মতোই আমরা কিন্তু এই ক্লাসে কেবলমাত্র প্রশ্ন এবং তার উত্তর দেখব না, আমরা এগুলার অন্যান্য সম্পূরক তথ্য দেখব, যেগুলা অন্যান্য এমসিকিউ এবং সৃজনশীলের ক খ গ ঘতেও তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করি। একদম প্রথমে, ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কার রচনায়? দেখো, এখানে বলতেছে কি, এখানে বলতে সমাজ চিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কার রচনায়। তাহলে এখানে কিন্তু আসলে সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এই রিলেটেড কিছু বলে নাই। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কৌটিল্য। এটার উত্তর হবে কৌটিল্য। নামটা কিন্তু আমাদের অনেক চেনা পরিচিত। তিনি সমাজ বিজ্ঞানী না, কিন্তু তিনি এমন সব কথা বলে গিয়েছেন, এমন সব কথা লিখে গিয়েছেন, যেগুলো আসলে সমাজ বিজ্ঞানের যেই ফিল্ড বা সমাজ বিজ্ঞানের যে ক্ষেত্র, সেটার সাথে কিন্তু মিলে যায়। তো চলো আমরা কৌটিল্য সম্পর্কে দেখি। কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। কৌটিল্য কিন্তু অনেকের কাছে চাণক্য নামেও পরিচিত, আবার বিষ্ণুগুপ্ত নামটাও জেনে যাবে, কারণ দেখা গেল যে তুমি কৌটিল্য চাণক্য সম্পর্কে সবই জানো, কিন্তু তার যে অপর নাম আছে যে বিষ্ণুগুপ্ত, এইটা জানো না। তাহলে যদি বিষ্ণুগুপ্ত নিয়ে প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমার পারাটা কঠিন হয়ে যাবে। বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত দার্শনিক। তাহলে আমরা একটু দেখি যে কৌটিল্য কি ছিল। কৌটিল্য দার্শনিক ছিল, কৌটিল্য অর্থনীতিবিদ ছিল, এবং একই সাথে রাজকীয় উপদেষ্টা ছিল। এবং তিনি এতটি ইনফ্লুয়েন্সিয়াল যে এখনো কিন্তু তার লিখিত যেই বই, সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয়, দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তাহলে তিনি একই সাথে দার্শনিক ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন এবং রাজকীয় উপদেষ্টা ছিলেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে তাকে প্রায়শই ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হয়। তাহলে কোনো ব্যক্তিত্ব যখন এরকম টাইটেল থাকে বা ডাকনাম থাকে, উপনাম থাকে, সেগুলো কিন্তু জেনে যাওয়া বাধ্যতামূলক। সময়কাল, তিনি মূলত খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মেরও আগে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর সময়ের মানুষ ছিলেন। আনুমানিক 350 থেকে 283 খ্রিস্টপূর্বে। এটা অত একটা জানা গুরুত্বপূর্ণ না। প্রধান উপদেষ্টা কাজ ছিলেন? তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক গুরু ছিলেন। এটা কিন্তু এই চাণক্য বা কৌটিল্য নিয়ে আসা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য। তার বইয়ের নাম, তার রচিত বিশ্ববিখ্যাত বইটির নাম হলো অর্থশাস্ত্র। বারবার প্রশ্ন আসে যে অর্থশাস্ত্র বইয়ের লেখককে, কৌটিল্য বা চাণক্য রচিত বইয়ের নাম কি ইত্যাদি, যা মূলত রাষ্ট্রনীতি, অর্থনীতি ও সামরিক কৌশলের উপর লেখা একটি প্রাচীন প্রামাণ্য গ্রন্থ। বাংলাদেশের সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গরাজ্য, এটি কে বলেছেন? বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গরাজ্য। প্রায় সময় কিন্তু এই উক্তি বা বইয়ের নাম বা সংজ্ঞা থেকে প্রশ্ন আসে, সেগুলো আমাদের ভালো মতো জেনে যেতে হবে। এই উক্তিটা কে দিয়েছেন? বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গরাজ্য, এই উক্তিটি দিয়েছেন ক্লড লেভি-স্ট্রস। তিনি মূলত অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, কিন্তু তারপরও তার সমাজ বিজ্ঞানের কিছু ভূমিকা আছে। তবে তিনি মূলত ছিলেন সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট মানে সামাজিক নৃবিজ্ঞানী। তার সম্পর্কে আমরা একটু দেখি। ক্লড লেভি-স্ট্রস ছিলেন একজন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী এবং দার্শনিক। ফরাসি নৃবিজ্ঞানী এবং দার্শনিক, তিনি একই সাথে কেউ কেউ বলে সমাজবিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি মূলত যা ছিলেন সামাজিক নৃবিজ্ঞানী। আচ্ছা, তারপরে তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন ফরাসি মানে ফ্রান্সের বা ফ্রেঞ্চ। তাকে আধুনিক কাঠামোগত নৃবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। মানব সংস্কৃতি, পৌরাণিক কাহিনী এবং আত্মীয়তার সম্পর্ক বিশ্লেষণে তার যুগান্তকারী অবদান রয়েছে। মানে তিনি কোন জায়গায় অবদান রেখেছেন সেটা এখানে বলা আছে। এখন নৃবিজ্ঞানিক গবেষণার তাগিদ, সেটা আমরা একটু ক্লড লেভি-স্ট্রসের দৃষ্টিতে দেখি। বাংলাদেশের সফরকালে তিনি পার্বত্য চট্টগ্রাম মানে এই যে সিএইচটি আমরা যেটা বলি, যে সিএইচটি চিটাগং হিল ট্রাক্টস, বান্দরবন, তারপরে খাগড়াছড়ি, রাঙামাটি, এই তিনটা জেলাকে নিয়ে একসাথে বলে পার্বত্য চট্টগ্রাম বা সিএইচটি। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন এবং সেখানের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যাদেরকে আমরা আদিবাসী বলি, তাদের উপর সমাজতাত্ত্বিক ও নৃবিজ্ঞানিক গবেষণার জরুরি প্রয়োজনীয়তা অনুভব করেন। এগুলো কিন্তু সৃজনশীল অনেক সময় এসে থাকে। বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে নাজমুল করিম সহ আরও কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে জোরালো সুপারিশ প্রদান করেন। সমাজ বিজ্ঞান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো ঠিকই, কিন্তু কেবলমাত্র মনে করে যে একটা কোর্স হিসাবে, মানে 6 মাস বা 1 বছরের কোর্স হিসাবে দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানে কোর্স পড়ানো হতো, কিন্তু স্বতন্ত্র বা আলাদা 4 বছর মেয়াদি বা 3 বছর মেয়াদি অনার্স কোর্স ছিল না, অনার্স ডিগ্রি ছিল না আর কি। সেটার জন্যই
এখানে তিনি জোরালো একটা কি করেছিলেন, সুপারিশ করেছিলেন। স্বতন্ত্র বিভাগের আত্মপ্রকাশ মূলত তার দিক নির্দেশনা সুপারিশের ভিত্তিতে কার সহযোগিতায় বা কার সরাসরি সহায়তা, ইউনেস্কো প্রায় প্রশ্ন আসে যে কোন আন্তর্জাতিক সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার পিছনে দায়ী ছিলেন। 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। ডক্টর এ কে নাজমুল করিম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে নিযুক্ত হন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ শুরু হয় 1957 সালে। 57 সালে সমাজবিজ্ঞান বিভাগ শুরু হয় ডিপার্টমেন্ট বা বিভাগ হিসাবে শুরু হয়। তবে ডক্টর এ কে নাজমুল করিম তার এক বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তার আগে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। তার কারণ হলো ডক্টর এ কে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই পড়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চতর শিক্ষা নিতে বিদেশে যখন যান, তিনি সমাজবিজ্ঞানের উপরে উচ্চতর শিক্ষা লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা হিসাবে প্রতিষ্ঠা করার পিছনে তার ভূমিকা সবচেয়ে বেশি। এখানে তার বলতে কাকে বোঝাচ্ছে? তার বলতে বোঝাচ্ছে নাজমুল করিম সম্পর্কে বোঝাচ্ছে, নাজমুল করিম সম্পর্কে। তাহলে যদি এক কথায় প্রশ্ন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় কার গুরুত্ব সর্বাধিক, তাহলে সেটার উত্তর কি হবে? ডক্টর এ কে নাজমুল করিম। আচ্ছা, বিভাগ প্রতিষ্ঠা ক্লড লেভি-স্ট্রসের সুপারিশের ধারাবাহিকতায় 1957-58 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে যে বিভাগ প্রতিষ্ঠিত হয়, যেখানে আপনি বর্তমানে আপনার স্নাতকোত্ত করছেন, মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে এখানেই সমাজবিজ্ঞান বিভাগে পড়ছি, তার অন্যতম প্রধান রূপকার বা এইটার যিনি হলো সূচনা করেছিলেন বা এইটা যার মাধ্যমে শুরু হয়েছিল, এটা হলো ডক্টর এ কে নাজমুল করিম। তিনি কিন্তু এই বিভাগের প্রথম বাঙালি এবং একই সাথে প্রথম মুসলিম অধ্যাপক ছিলেন। প্রতিষ্ঠার পর তিনি এই বিভাগের প্রথম বাঙালি বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় বিভাগটি দ্রুত প্রসার লাভ করে এবং গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয় এবং সমাজতাত্ত্বিক গবেষণায় তার বেশ ভূমিকা রয়েছে। তিনি সাধারণত বাংলার বা এই বঙ্গের সমাজ কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার, এইগুলা নিয়ে তিনি কাজ করেছেন এবং তার গুরুত্বপূর্ণ একটা বইয়ের নামই কিন্তু চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইয়ের নাম হলো সমাজবিজ্ঞান সমীক্ষা। এইদিকে লিখি, তার আরেকটা বেশ গুরুত্বপূর্ণ বই সমাজবিজ্ঞান সমীক্ষা। আচ্ছা, তারপরে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশে যেটা আমরা দেখলাম, এটি কার লেখা? এটি ডক্টর নাজমুল করিমের লেখা। তারপরে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রপথিক স্থান হিসাবে দেওয়া যায় কাদের, মানে কারা সমাজবিজ্ঞান এই বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে বা চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? একে নাজমুল করিম তো আছেই, রাধাকমল মুখার্জি এবং অভিজাত কুমার সেনও রয়েছে। তাহলে উত্তর হবে 1, 2 ও 3। তাদের ব্যাপারে আমরা যদি একটু দেখি, রাধাকমল মুখার্জি কে ছিলেন? তিনি ছিলেন ভারতীয় সমাজবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ এবং প্রখ্যাত লখনউ স্কুল অফ সোশিওলজির অন্যতম প্রতিষ্ঠাতা। তাহলে তিনি মূলত ছিলেন কিন্তু ভারতীয় বা ভারতের। তিনি কেবল একজন সমাজবিজ্ঞানী ছিলেন না, বরং অর্থনীতিবিদ ও দর্শনও তার গভীর পাণ্ডিত্য ছিল। তিনি সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতি, বাস্তুবিদ্যা বা যেটা ইকোলজি বলা হয় এবং নৈতিকতার সমন্বয় গঠিয়েছেন। তার প্রধান অবদান কোথায়? তার প্রধান অবদান কিন্তু এই সোশ্যাল ইকোলজি এবং ভ্যালুজের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আরেকজন যে অভিজিৎ কুমার সেন, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার একেবারে শুরুর দিকে, প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগেও, মানে 1957 সালে যে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয়েছে তার আগের কথা বলতেছে, অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন অভিজিৎ কুমার সেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সালে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করার আগে এটি মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে একটি কোর্স হিসাবে পড়ানো হতো, যেটা বলতেছিলাম যে 6 মাস বা 1 বছর মেয়াদী যে কোর্স। অজিত কুমার সেন ছিলেন সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক, যিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সমাজবিজ্ঞানের পাঠদান করতেন। বৌদ্ধিক ভিত্তি তৈরিতে তিনি কাজ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমাজতাত্ত্বিক চিন্তাধারার বীজ বপন করতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এবং এই যে ডক্টর এ কে নাজমুল করিম, যিনি হলেন সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু অজিত কুমার সেনের ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন বা সরাসরি শিক্ষার্থী ছিলেন। এবং
তার একটা প্রভাব কিন্তু একে নাজমুল করিমের উপরেও পড়েছিল। আচ্ছা, টুটুলের দাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেটি প্রতিষ্ঠার মাধ্যমে অবিভক্ত বাংলায় সমাজবিজ্ঞানের পঠন পাঠন ও গবেষণার দ্বার উন্মুক্ত হয়েছিল। টুটুলের দাদা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন তার নাম দেখো, এখানে কি বলা আছে, টুটুলের দাদা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেটি প্রতিষ্ঠার মাধ্যমে অবিভক্ত বাংলায় মানে 1947-এর আগের কথা, তাই না? তাইলে এটা কিসের কোন সময়ের কথা বলতেছে? 1947-এর আগের কথা, কারণ অবিভক্ত বাংলার কথা বলতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা কোন সময় পাই? যে আমরা দেখলাম 1957 সালে পাই, 1957 সালে পাই, 1957 সালে। তাহলে এটা অবভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছে না, এটা যেটার কথা বলতেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো পরে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। তাইলে কার কথা বলতেছে? কোন বিশ্ববিদ্যালয়ের কথা? কলকাতা বিশ্ববিদ্যালয়। নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি? নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি? আমরা জানি যে সংস্কৃতি বা কালচার কত প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বস্তুগত, মানে যেটাকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, মানে ফাইভ সেন্সেসের মাধ্যমে যেটাকে আমরা অনুভব করতে পারি, সেটা বস্তুগত। আর একটা যেটা, সেটা হলো অবস্তুগত, মানে যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। তাইলে ফাইভ সেন্সেসের বাইরে, তাহলে স্মার্টফোন দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, বাড়ি দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, নকশিকাঁথা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি। তাইলে জাতীয় সঙ্গীত কিন্তু দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এই জাতীয় সঙ্গীত। নিচের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ? আমরা অনেকেই বৈশাখী উৎসব দেখাকে বৈশাখীটা আমরা দিয়ে দিই, কিন্তু বৈশাখী কিন্তু হবে না। যেটা হবে সেটা হলো নবান্ন উৎসব, কারণ বৈশাখী হলো বাংলাদেশের আদিবাসীদের একটা উৎসব, বাংলাদেশের আদিবাসীদের উৎসব, এবং এখানে আসলে তিনটা নামের সংমিশ্রণে উৎসবটা করা। সেটা আমরা কি কি দেখি? আমরা যে বললাম যে বৈশাখী, তাহলে এই যে এইটার হলো বই, এইটার সা, আর এইটার বি, মানে বৈশুর বই, সাংরায়ের সা আর বিজুর বি নিয়ে কিন্তু বৈশাখী উৎসবটা পালিত হয়। তাহলে আমরা প্রথমে দেখি যে বিজু কি, এটা হলো চাকমা সম্প্রদায়ের উৎসব। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিজু কোন সম্প্রদায়ের উৎসব? চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। কোন সময় পালন করে? বর্ষবরণ মানে বছরের শুরুতে, যা ফুল বিজু ও মূল বিজু হিসাবে পরিচালিত হয়। তাহলে যদি প্রশ্ন করে যে বিজু কয়টা অংশ, কয়টা অংশে পালিত হয়? কয়টা অংশে পালিত হয়? দুইটা অংশে। কি কি? ফুল বিজু আর মূল বিজু। সাংরাই এটা মারমা সম্প্রদায়ের উৎসব। প্রশ্ন আসতে পারে সাংরাই কোন সম্প্রদায়ের উৎসব? মারমা সম্প্রদায়ের উৎসব, যাতে ঐতিহ্যবাহী জলকেলি বা পানি উৎসবের আয়োজন করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে আদিবাসীদের মধ্যে কারা জলকেলি বা পানি উৎসব পালন করে, সেটা হবে হলো মারমা সম্প্রদায়, এবং কোন উৎসবে? সেটা হলো সাংরাই। তারপরে বৈশু, এটা হলো ত্রিপুরা সম্প্রদায়ের উৎসব। ত্রিপুরা সম্প্রদায়ের উৎসব কয়দিন ব্যাপী পালন করে? 3 দিন ব্যাপী পালন করে। তাহলে বুঝলা বৈশাখী কি। সাংস্কৃতিক ব্যবধান বা যেটার ইংরেজি হলো কালচারাল ল্যাগ, যেটার ইংরেজি কি? কালচারাল ল্যাগ। এই তত্ত্বের প্রদান করেন কে? এই থিওরিটা কে দিয়েছে? এটা হলো অকবার্ন দিয়েছে। এখন আমরা তো দেখলাম যে সংস্কৃতি কত প্রকার? দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। এখন যে বস্তুগত সংস্কৃতি, এটা তুলনামূলক, এটা যদি স্টার্টিং পয়েন্ট ধরি, তাহলে বস্তুগত সংস্কৃতি তুলনামূলক তুলনামূলক অনেক দ্রুত পরিবর্তন হয়। বস্তুগত সংস্কৃতি অনেক দ্রুত পরিবর্তন হয়, কিন্তু অবস্তুগত সংস্কৃতি সেই হিসাবে অনেক ধীরে পরিবর্তন হয়, অনেক ধীরে পরিবর্তন হয়। মানে ধরো যে এআই, যেটা এআই একটা তোমার, আমরা বলতে পারি বস্তুগত সংস্কৃতি, এআইকে আমরা বলতে পারি বস্তুগত সংস্কৃতি। এআই যত দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা কি সেই হিসাবে এআই এর সাথে অ্যাডাপ্ট করে নিতে পারতেছি না। এই কারণেই দেখবা যে এআই এর মাধ্যমে যে বিভিন্ন ফেক ভিডিও বা এআই এর মাধ্যমে যে বিভিন্ন ভিডিও তৈরি করা হয়, আমাদের বাবা মারা কিন্তু অনেক সময় এগুলাকে রিয়েল মনে করে শেয়ার করে। সেদিনই হলো কি দেখতেছে আমার আব্বু একটা ভিডিও শেয়ার করছে, এআই এর বানানো ফেক ভিডিও, যে হলো বলতেছে যে আমাদের মসজিদ বন্যায় হলো ভেঙে গেছে, এখানে আর্মিরা আসছে আমাদের সহায়তা করার জন্য, আপনারা যারা যারা পারেন ভিডিওটি শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছায় দেন, যেন আমরা এর মাধ্যমে আর্থিক সহযোগিতা পেতে পারি বা আমরা যেন সাহায্য পেতে পারি, এরকম এরকম একটা ভিডিও শেয়ার করছে। তাহলে দেখো বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতির এই যে মাঝখানে যে গ্যাপটা, এই যে গ্যাপ, এই গ্যাপটাকেই বলা হয় কালচারাল ল্যাগ।
এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় কালচারাল ল্যাগ। মানে বস্তুগত সংস্কৃতি যেই গতিতে পরিবর্তন হচ্ছে, অবস্তুগত সংস্কৃতি সেই গতিতে পরিবর্তন হতে পারছে না, খাপ খাওয়ায় নিতে পারছে না, এটাকেই বলা হয় কালচারাল ল্যাগ। বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে কি বলে? বিলুপ্ত মানে যে জিনিসটা বর্তমানে নাই সেটাকে বলে হলো গিয়ে আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব। সেটাকে কি বলে? আর্কিওলজি। আর্কিওলজি, আর্কিওলজি। ওকে, মানে মনে করো যে যারা যে জীবাশ্ম বা যারা হলো গিয়ে ডাইনোসর নিয়ে গবেষণা করে তারা মূলত আর্কিওলজিস্ট। তার কারণ কি? সেটা তো বর্তমানে নাই, বিলুপ্ত হয়ে গেছে, এই দুনিয়াতে আর এক্সিস্ট করে না। তাদের জাস্ট হাড় বা এরকম কয়েকটা জিনিস আছে, দাঁত আছে, তাই না? এই জিনিসগুলো নিয়ে যারা গবেষণা করে তারা আর্কিওলজিস্ট। এবং এই যেই ফিল্ড, এই যেই তোমার শাস্ত্র বা এই যে পড়াশোনার যে জায়গাটা, এটাকে বলা হয় আর্কিওলজি। সমাজ বিবর্তনের সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি? সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ হলো পুরোপলীয় যুগ। সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ হলো পুরোপলীয় যুগ। যত যুগ আসছে, বিভিন্ন যুগ পার করে তো আমরা বর্তমানে বাংলা মানে এই সময়ে আসি। আর্কিওলজিস্টদের মতে যে একদম পুরনো যে যুগটা, মানে যেটা মনে করো পুরোপলীয় যুগ, সেটা থেকে অন্য যুগে আসতে যত টাইম লাগছে, ওই সেকেন্ড যুগ থেকে থার্ড যুগে আসতে আরো কম টাইম লাগছে, থার্ড যুগ থেকে ফোর্থ যুগে আসতে আরো কম টাইম লাগছে। মানে যুগের পরিবর্তনের সময়টা সময়ের সাথে সাথে কি কমতেছে। দেখো এইখানে যত যুগ আছে সেগুলার একটা তথ্য দেওয়া আছে। একদম প্রথমে আসতেছে প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগ। এইটা সময়কাল কোনটা থেকে কোনটা ছিল এটা মোটামুটি জেনে গেলে হবে, বিভিন্নভাবে বিভিন্ন রকম দেওয়া থাকে। তবে গুরুত্বপূর্ণ যেটা, যে কোন সময়ে কোন জিনিসটা আবিষ্কার হয়েছে। যেরকম দেখো, আগুন বা ফায়ার আবিষ্কার হয়েছে প্রাচীন প্রস্তর যুগে, এবং এই সময়ের মানুষরা কি ছিল? হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিতে ছিল। হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিতে ছিল। তারপরে হলো তোমার মধ্যপ্রস্তর যুগ। এই সময় মানুষজন কি করলো? যে ক্ষুদ্রাস্ত্র মানে ছোট ছোট অস্ত্র বানানো শুরু করলো, ছোট তীক্ষ্ণ পাথরের হাতিয়ার ব্যবহার করা শুরু করলো। এই সময় কি কুকুরকে পোষ মানানো শুরু করে বা এনিম্যাল ডোমেস্টিকেশন বা পশুপালন শুরু হয়। এনিম্যাল ডোমেস্টিকেশন বা পশুপালন শুরু হয়। তাহলে দেখো, আমরা জানি যে আমাদের কিন্তু বিভিন্ন যুগ পার করে আমরা এসেছি আর্কিওলজিস্টদের মতে। একদম প্রথমে হলো এই যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। তারপরে আমাদের এই যে আসতেছে এনিম্যাল ডোমেস্টিকেশন, মানে পশুকে তোমার পোষ বানানো শুরু করছে। এই যুগটাকে বলা হয় প্যাস্টোরাল সোসাইটি। এই যুগটাকে বলা হয় প্যাস্টোরাল সোসাইটি। তারপরে আসতেছে মানুষজন যখন কৃষি কাজ করা শুরু করছে। এই যে দেখো, আনুমানিক 800 থেকে 400 8000 থেকে 4000 খ্রিস্টপূর্বে এই সময় মানুষ কৃষি কাজ শুরু করে। এবং তার আগে মানুষজন কি করত? তার আগে যে এরা ছিল তারা সবাই ছিল যাযাবর। তারা সবাই ছিল যাযাবর, মানে তাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি ছিল না। তার এক এক জায়গায় এক এক সময় হলো গিয়ে থেকে বেড়াইতো। এই যে সময় পশুপালন করা শুরু করছে, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এইগুলাকে নিয়ে মাইলের পর মাইল তারা চলে যাইতো, তাই না? কিন্তু যখন মানুষ এই যে কৃষিকাজ করা শুরু করছে, তাদের তো একটা নির্দিষ্ট ভূমি লাগবে, নির্দিষ্ট ভূমি লাগবে। এবং চাষ, তারা ফল বা হলো গিয়ে বীজ রোপণ করে অনেক দূর চলে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব ছিল না। তাহলে কৃষিকাজের সময় থেকে মানুষজন স্থায়ী বসতি শুরু করে। এবং এই সময় থেকে মানুষের যে পার্সোনাল প্রপার্টি এই আইডিয়াটা আসে। পার্সোনাল প্রপার্টির আইডিয়াটা এই সময় আসে, বা ব্যক্তিগত সম্পদের আইডিয়াটা এই সময় থেকে আসে। তার আগে সম্পদ ছিল কমিউনাল প্রপার্টি, এই সময়টা এই আইডিয়াটা কৃষিকাজের সময় থেকে আসে। তাহলে 3 নাম্বারটা কি? এগ্রারিয়ান সোসাইটি। এগ্রারিয়ান সোসাইটি। আর বর্তমানে আমরা কোন সোসাইটিতে আছি? বর্তমানে আমরা আছি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে, ওকে। আর এই সময় কিন্তু চাকার আবিষ্কার হয়, তারপর মৃৎশিল্পের আবিষ্কার হয়, তারপরে কি আরো অন্যান্য বিভিন্ন যে আবিষ্কার সেটা আসে। এবং এই যুগকে কিন্তু নবপ্রস্তর বিপ্লব বলা হয়েছিল। এই প্রশ্নটা একটু পরে আসো, এখানে আমরা ডিটেলসে দেখব। নব্যপ্রস্তর বিপ্লব বলা হয় কোন যুগকে? বলা হয় এই যে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগকে। তারপর আসতেছে কপার যুগ। এই সময় মানুষ হলো গিয়ে কি ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে। এই সময় কি করে মানুষ ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে এবং তামা বা ধাতু বিদ্যা শেখে। এবং এইগুলা তারা কি কৃষিকাজ ও বাণিজ্যে বিভিন্ন কাজে ব্যবহার করে। এবং যখন মানুষের যে তামার ব্যবহার করা শুরু করে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য কৃষি এগুলোতে একটা বেশ মানে ইতিবাচক পরিবর্তন আসে।
তারপরে ব্রোঞ্জ যুগে কি মানুষ তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ জাতর ব্যবহার শুরু করে, এবং মেসোপটেমিয়া ও সিন্ধুর মতো নগর সভ্যতার বিকাশ ও লিখন পদ্ধতি কোন সময় থেকে শুরু হয়? ব্রোঞ্জ সময় থেকে শুরু হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে লিখন পদ্ধতি কোন সময় থেকে শুরু হয়, এটা কিন্তু প্রায়ই আসে এই প্রশ্নটা, সেটা হলো ব্রোঞ্জ যুগ থেকে। তারপর আসতেছে আয়রন যুগ, যেটা হলো আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে। এই সময় মানুষ মজবুত হাতিয়ারের ব্যবহার শুরু করে। কারণ দেখো, এই যে তামা বা ব্রোঞ্জ, এগুলো কিন্তু তেমন শক্তপোক্ত ছিল না, কিন্তু শক্তপোক্ত বা মজবুত হাতিয়ারের ব্যবহার শুরু হয় কোন সময় থেকে? লৌহ যুগ থেকে। কৃষিতে লোহার লাঙলের ব্যবহারের ব্যাপক উৎপাদন বৃদ্ধি, তারপরে কি মুদ্রার প্রচলন এবং বৃহৎ সাম্রাজ্য গঠন শুরু হয় এই আয়রন যুগ থেকে। তাহলে কোন সময়ে কোন জিনিস আবিষ্কার হয়েছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখা বেশ গুরুত্বপূর্ণ। যাযাবর জীবনের পরিসমাপ্তি ও স্থায়ী মানব বসতি শুরু হয় কোন সময় থেকে? যেটা বললাম, নব্যপ্রস্তর যুগ থেকে। কোন সময় থেকে? এই নব্যপ্রস্তর যুগ থেকে। তারপরে দেখো, হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি কারা আবিষ্কার করে? হায়ারোগ্লিফিক্স মোটামুটি সবাই জানো, অনেকটা এরকম দেখতে হয়। এটা আবিষ্কার করেন কারা? এটা আবিষ্কার করেন মিশরীয়রা, বা বর্তমানের যে ইজিপ্ট যেখানে, ওই সভ্যতার যারা, তারা এই লিখন পদ্ধতি আবিষ্কার করেন। হায়ারোগ্লিফিক্স সভ্যতা বলতে কি বোঝায়? সামাজিক ও সাংস্কৃতিক জোটবদ্ধতা, সামাজিক ও পারিবারিক জোটবদ্ধতা, ব্যক্তি গোষ্ঠীর জোটবদ্ধতা, নাকি রাজনৈতিক ও সামাজিক জোটবদ্ধতা? তাহলে সভ্যতার সাথে কিন্তু রাজনৈতিক সামাজিকের সম্পর্ক নেই, ব্যক্তি গোষ্ঠীরও সম্পর্ক নাই, সামাজিক ও পারিবারিক জোটবদ্ধতারও সম্পর্ক নেই। কিসের আছে? সামাজিক ও সাংস্কৃতিক জোটবদ্ধতার সম্পর্ক রয়েছে। উত্তর হবে প্রথমটা। ওকে, তারপরে দেখো যে নিজের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। রিফাত প্রত্নতত্ত্বের উপর একটি প্রতিবেদন পড়ে জানতে পারে খ্রিস্টপূর্ব 2500 বছর অব্দের আগে একটি স্থানে জনপদ গড়ে ওঠে, সেখানকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ছোট বড় প্রাসাদ, চড়া রাস্তা, রাস্তার পাশে ল্যাম্পপোস্ট, ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি। এখানে কোন সভ্যতার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে সিন্ধু সভ্যতার কথা। সিন্ধু সভ্যতা মূলত পাকিস্তানে অবস্থিত। কোথায় অবস্থিত? বর্তমানে যে পাকিস্তান, এটা বর্তমানে যে পাকিস্তান, এই যে এই অঞ্চলে মূলত সিন্ধু সভ্যতাটা ছিল। এই সময় সিন্ধু সভ্যতাটা ছিল। এই ছবিতে যে সবুজ মার্ক যেটা করা আছে, এটা মূলত সিন্ধু সভ্যতা। তাহলে দেখো, এইটার কিছু অংশ কিন্তু আফগানিস্তানে পড়ছে, কিছু অংশ হলো গিয়ে ইন্ডিয়াতে পড়েছে। এবং এইটা এইখান থেকে, এই যে দেখো, এইখান থেকে কিন্তু একটা নদী চলে গেছে, এইখান থেকে একটা এই যে নদী চলে গেছে, এই নদীটার নাম হলো সিন্ধু নদী। যেহেতু এই নদীর তীর ঘেঁষেই এই সভ্যতাটা গড়ে উঠেছে, বা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তোমরা জানো যে আগের বেশিরভাগ, প্রায় সব সভ্যতাই কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই সভ্যতা যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এই নদীকে অনেকেই বলে, এই সভ্যতাকে এর জন্য অনেকে বলে সিন্ধু সভ্যতা। এর পাশাপাশি এই সভ্যতার গুরুত্বপূর্ণ দুইটা শহর ছিল। এই যে এটা যদি আমি কেটে দিই, এই যে দেখো যে হরাপ্পা এবং মহেঞ্জোদারো, এটা গুরুত্বপূর্ণ দুইটা শহর ছিল, বা দুইটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। এই সিন্ধু সভ্যতাকে কিন্তু অনেকেই হরাপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা হিসাবেও গণনা করে থাকে। তাহলে এই যে সভ্যতা, এই সভ্যতাটা কেমন ছিল? এটা নগর কেন্দ্রিক ছিল, হ্যাঁ। সামাজিক শ্রেণী বিদ্যমান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল মূল অর্থনীতি না, এটার মূল অর্থনীতি ছিল কৃষিকাজ। এটার মূল অর্থনীতি ছিল কৃষিকাজ। ব্যবসা বাণিজ্য হতো, কিন্তু ব্যবসা বাণিজ্য মূল অর্থনীতি ছিল না। তাহলে উত্তর হবে 1 আর 2। নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি? ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহৎ অংশ, স্বজাত্যবোধের অনুপস্থিতি, ধর্ম, নরবংশ আলাদা, বৃহৎ জনগোষ্ঠীর ন্যায় ভাষা। নৃগোষ্ঠী যেটা, বাংলাদেশে আমরা জানি বিভিন্ন নৃগোষ্ঠী আছে, আদিবাসী, মারমা, চাকমা, গারো, বং ইত্যাদি। তাহলে ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহৎ অংশ কিন্তু এটার না। স্বজাত্যবোধের অনুপস্থিতি না, তাদের স্বজাত্যবোধ আছে, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, জামা কাপড় আছে, পোশাক আশাক আছে, না। ধর্ম ও নরবংশ আলাদা, আচ্ছা ঠিক আছে, হইতে পারে। বৃহৎ জনগোষ্ঠীর ন্যায় ভাষা, না। বৃহৎ জনগোষ্ঠী মনে করো যে আমরা বাঙালি, আমাদের মতো কিন্তু ওদের ভাষা না, তাদের নিজস্ব ভাষা আছে। তারা অনেকেই, বেশিরভাগই বাংলা ভাষায় কথা বলে থাকে ঠিকই, কিন্তু তাদের কিন্তু নিজস্ব ভাষা আছে। তাহলে তাদের ধর্ম ও নরবংশ আলাদা, মানে তাদের ধর্ম আলাদা এবং তাদের যে বংশ সেটা আমাদের থেকে আলাদা। যেরকম তারা কেউ কেউ দেখা যাচ্ছে যে তোমার অস্ট্রেলয়েড, কেউ নিগ্রয়েড, কারা কারা কেউ কেউ মঙ্গলয়েড, এইরকম তাদের বিভিন্ন উৎস আছে। চাকমা সার্কেলের প্রধানকে কি বলা হয়? চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় রাজা। চাকমা সার্কেলের প্রধানকে কি বলা হয়? রাজা বলা হয়। আচ্ছা, এখন আমাদের এইখানে দেখো যে চাকমা,
বা হলো গিয়ে মারমা, গারো, সাঁওতাল, মণিপুরি এদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্যগুলো কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় আছে, এখানে লিস্ট আকারে দেওয়া, যেরকম তাদের আত্মপরিচয়, তারা নিজেদেরকে কি বলে, চাংমা বলে, তাদের উৎপত্তি কোথা থেকে, তারা চম্পকনগর থেকে আরাকান হয়ে পার্বত্য চট্টগ্রামের মতে, আবার কেউ কেউ মনে করে আসাম ত্রিপুরা থেকে আসছে, তাদের ধর্ম কি, এরকম গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তাদের যে প্রধান উৎসব, ধর্মীয় উৎসব, এগুলো তোমরা দেখে নিও। এখান থেকে কিন্তু মোটামুটি শিওর ধরে যাও যে এখান থেকে প্রশ্ন আসবে। চাকমা নিয়ে দেওয়া আছে, গারো নিয়ে দেওয়া আছে, সাঁওতাল, মণিপুরি, তারপরে ছোট ছোট গুরুত্বপূর্ণ যেগুলো, যেরকম এই যে খাসিয়া নিয়ে বারবার আসে, তারপরে হলো গিয়ে রাখাইন নিয়ে আসে, এগুলো এদের নিয়ে তথ্য দেওয়া আছে, অবশ্যই অবশ্যই দেখে যাবে। কিন্তু এই যে দেখো, যেটা বলতেছিলাম যে এই যে এটা যখন অ্যান্সার করতেছিলাম যে তাদের নরবংশ আলাদা, নরবংশ আলাদা বলতে কি বোঝাচ্ছে, তাদের এই যে তাদের যে উৎপত্তি আলাদা, যেরকম তাদের কেউ কেউ হলো গিয়ে মঙ্গলয়েড, মানে বর্তমানে যে মঙ্গোলিয়া, তাদের আদি পুরুষ মঙ্গোলিয়া থেকে আসছে, বা তাদের কেউ কেউ নিগ্রয়েড, মানে আফ্রিকা অঞ্চল থেকে আসছে, কেউ কেউ অস্ট্রেলয়েড, মানে বর্তমান যে অস্ট্রেলিয়া, যে হলো গিয়ে নিউজিল্যান্ড এবং আশেপাশে মেলানেশিয়া, পলিনেশিয়া যে অঞ্চলগুলো ধরা হয়, তাদের কেউ কেউ এইসব অঞ্চল থেকে আসছে। তাহলে এইসব যেই তোমার যেই নরগোষ্ঠী, তাদের মাথার আকৃতি কার কেমন, নাক কেমন, কার কেমন চুল, কান, তাদের গাত্রবর্ণ বা গায়ের রং কেমন, তাদের দেহ গঠন কেমন, এগুলা থেকেও প্রায় প্রশ্ন আসে। এর জন্য দেখে নিও, ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রীয়, অস্ট্রেলয়েড, মূলত এই 4 ভাগে ভাগ করা হয়েছে তাদেরকে, মূলত এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এই স্লাইডটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হেডম্যান কিভাবে নিযুক্ত হয়, হেডম্যান নিযুক্ত হয় চাকমা রাজার সুপারিশে। হেডম্যান কিভাবে নিযুক্ত হয়, চাকমা রাজার উপস্থিতি, মানে সুপারিশে। কত সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল, তোমরা জানো যে এই বাংলায় কিন্তু 1855 সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। সাঁওতালদের সাথে বিদ্রোহ হয়েছিল, কাদের, ব্রিটিশদের, সেটা সম্পর্কে একটু আমরা দেখি। প্রতি বছর 30শে জুন সাঁওতাল বিদ্রোহ দিবস বা হুল দিবস পালিত হয়। তাহলে কত সালের, এই যে দেখো 1855 সালের 1855-এর 30শে জুন এই সাঁওতাল বিদ্রোহ অনুষ্ঠিত হয়। 1855 সালের এই দিনে সিধু, কানু, এরা দুই কিন্তু ভাই ছিল, সিধু আর কানু দুই ভাই ছিল, চাঁদ ও ভৈরব মুর্মু ভাইয়ের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা যেটাকে সংক্ষেপে আমরা এরকম EICও লিখতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের সহযোগী জমিদার মহাজনদের শোষণের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র লড়াই করেছিল। তাদের লড়াইটা কেমন ছিল, সশস্ত্র, মানে অস্ত্রের সাথে, মানে তাদের জমি যাওয়ায়, সাঁওতালদের জমি জমা এই ব্রিটিশরা নিয়ে নিচ্ছিল, এবং বিভিন্নভাবে তাদেরকে নিপীড়ন করতেছিল, তাদেরকে নীল চাষ করতে বাধ্য করতেছিল। এইগুলাকে কেন্দ্র করে ব্রিটিশদের সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এদের বিদ্রোহ হয়। এই যে এই দিনটাকে যে হুল দিবস বলা হয়, হুল শব্দের অর্থ কি, বিদ্রোহ বা মুক্তিযুদ্ধ, বিদ্রোহ বা মুক্তিযুদ্ধ। আচ্ছা, খাসিয়া, ওকে, খাসিয়া সমাজে যে ধরনের বিবাহ ব্যবস্থা দেখা যায় তা হলো, ক্ষুদ্র নিগোষ্ঠীদের এক এক ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু বেশি, মানে বিবাহ একটার থেকে আলাদা। তাদের হলো গিয়ে আচার আচরণ বা অনুষ্ঠান, পোশাক আশাক, বিয়েতে কি খেতে দিবে, এগুলো কিন্তু বেশ আলাদা হয়। তাহলে খাসিয়া সমাজের, এবং আমরা জানি যে গারো এবং খাসিয়া, তাদের পারিবারিক অবস্থানটা কি বা ব্যবস্থা কি, এটা কিন্তু মাতৃতান্ত্রিক, এটা কেমন, মাতৃতান্ত্রিক। এবং বাকি সব ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু পিতৃতান্ত্রিক। তাহলে তাদের বিবাহ কেমন হয়, মনোমিলন বিবাহ, বন্দোবস্ত বিবাহ, রেজিস্ট্রি বিবাহ। তাদের বিবাহ হয় 1 আর 3, এই দুইভাবে হয়ে থাকে। তারপরে তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গড়ে উঠেছিল, তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গড়ে উঠেছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে 1957 সালের 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস গঠিত হয়, কার নেতৃত্বে, কামরুদ্দিন আহমদ, আবুল কাশেম, শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, আবুল ফজল। দেখো এই যে আবুল কাশেমের নেতৃত্বে গড়ে ওঠে কবে গড়ে ওঠে, 1 সেপ্টেম্বর 1947, এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের টিচার ছিলেন, ফিজিক্সের একজন প্রফেসর ছিলেন। প্রতিষ্ঠাতার পরপরই 15 সেপ্টেম্বর 1947 সালে খুবই গুরুত্বপূর্ণ একটা পুস্তিকা বা ছোট বই তারা বের করে, সেটার নাম কি, পাকিস্তান স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর উর্দু, বা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই নামে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পুস্তিকা বা ছোট বই তারা বের করে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এবং বারবার এসে থাকে। শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে, কি প্রকাশ করে, পুস্তিকা প্রকাশ করে, পুস্তিকা
প্রকাশ করে। এখানে প্রথমবারের মতো শিক্ষা ব্যবস্থা ও দাপ্তরিক কাজে বাংলাকে রাষ্ট্রভাষা করার মৌলিক দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয় এবং ভাষা আন্দোলনের প্রাথমিক কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনার জন্য তমুদ্দিন মজলিসি কিন্তু প্রথমবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কারা গঠন করেছিল বা প্রথমবার কারা গঠন করেছিল, উত্তর হবে তমুদ্দিন মজলিস। তাহলে এটা কে করেছে? আবুল কাশেম। আবুল কাশেম। আচ্ছা, যুক্তফ্রন্ট কয়টি দলের সমন্বয়ে গঠিত? এটা তোমরা অনেকেই 4 উত্তর করে আসো, এটা তোমরা অনেকেই 4 উত্তর করে আসো, এটা কিন্তু হবে না। তার কারণ হলো কি বলছে দেখো, যুক্তফ্রন্ট কয়টি দলের সমন্বয়ে গঠিত হয়? সমন্বয়ে গঠিত হয় হলো 5টা দলের। প্রথমে 4টা ছিল, পরে আরেকটা দল গঠিত হয়, মানে যুক্ত হয়। দলগুলো কি কি ছিল? আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজাম ইসলামী, গণতন্ত্রী দল, এবং পরবর্তীতে এসে পাকিস্তান খেলাফতে রব্বানি পার্টি এইটার সাথে যুক্ত হয় এবং 5টা দল মিলে যুক্তফ্রন্ট আসলে গঠিত হয়েছিল। আচ্ছা, দেখি এখানে কয়েকটা ঘটনার কথা বলা আছে। ভাষার দাবিতে সংগ্রাম, নির্বাচন, 6টি দাবি সংবলিত কর্মসূচি, তীব্র গণ আন্দোলন, নির্বাচন, মুক্তিযুদ্ধ। ওকে, উদ্দীপকের ঘটনা সমূহ কি নির্দেশ করে? সামরিক শাসনের প্রয়োজনীয়তা, পাকিস্তানিদের শাসন শোষণ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, নির্বাচনের প্রয়োজনীয়তা। যেটা নির্দেশ করে সেটা হলো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। কারণ আমরা যে বলি আমাদের জাতীয়তাবাদ, আমাদের আইডেন্টিটি, এগুলো কোন জায়গা থেকে আসছে? এটা আসছে কিন্তু এই যে ভাষার দাবিতে যে সংগ্রাম 1952, বা এটা তো ভাষা আন্দোলনটা হয়েছিল বা স্পেসিফিক যেই দিনটা কথা বলি 21শে ফেব্রুয়ারি, কিন্তু 1957 থেকে শুরু করে যতদিন না পর্যন্ত আমাদের মাতৃভাষা আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে মানে প্রকাশ না করে অফিসিয়ালি, ততদিন পর্যন্ত কিন্তু আসলে তোমার ভাষার দাবিতে সংগ্রাম চলেছিল। তারপর 1970-এর নির্বাচন, 6টি সংবলিত কর্মসূচি বা 6 দফা, তীব্র গণ আন্দোলন, 1969-এর হলো গিয়ে ম্যাস আপরাইজিং, তারপরে 1970-এর নির্বাচন, 1971-এর মুক্তিযুদ্ধ। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেগুলো আসলে আমাদের আইডেন্টিটি, ন্যাশনাল আইডেন্টিটি, বা যেটাকে আমরা বলি বাংলাদেশের বা বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল। আচ্ছা, তারপরে ঘটনা 1 থেকে 6-এর আলোকে কোনটি সঠিক? ঘটনা 5 সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটায় না, এটা আসলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটায়, হবে না। মহান মুক্তিযুদ্ধের প্রেরণার দিন, না, মহান মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল ভাষার দাবিতে সংগ্রাম। ঘটনা 1 হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা। ঘটনা 1 হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা। হ্যাঁ, ভাষার দাবিতে সংগ্রাম মুক্তিযুদ্ধের প্রেরণা হিসাবে কাজ করেছিল, উত্তর এটা। মধ্যবিত্ত শ্রেণী কারা? আমরা জানি আমাদের বর্তমানে যে ক্লাস, এই ক্লাসকে কয় ভাগে ভাগ করা হয়? এই ক্লাসকে ভাগ করা যায় 3 ভাগে। এই ক্লাসকে ভাগ করা যায় 3 ভাগে। প্রথমে আমাদের আসে কি? প্রথমে আমাদের আসে নিম্নবিত্ত, নিম্নবিত্ত বা লোয়ার ক্লাস। তারপর আসে মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা মিডিল ক্লাস। তারপর আসে উচ্চবিত্ত বা আপার ক্লাস, বা যাদেরকে আমরা এক কথায় আর কি বড়লোক বলে থাকি, উচ্চবিত্ত। তাহলে মধ্যবিত্ত শ্রেণী কারা? মধ্যবিত্ত শ্রেণী হলো গিয়ে অধ্যাপক বা প্রফেসর, তারা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী তার কারণ হলো সাধারণত যারা শিক্ষার মাধ্যমে, যারা পড়াশোনার মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করে, তারা মূলত মধ্যবিত্ত শ্রেণীকেই রিপ্রেজেন্ট করে। গ্রামীণ ও শহরের সমাজের পার্থক্য কি? ধর্ম, পরিবার, পেশা, রাজনীতি। যেটাকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটা হলো পেশা। তার কারণ হলো ধর্ম শহরে আছে, গ্রামেও আছে। তুমি বলতে পারবে না যে, মানে ঢালাওভাবে বলতে পারবে না যে শহরে ধর্ম কম মানে গ্রামে ধর্ম বেশি, মানে এরকম না। তুমি গ্রামে যেয়ে দেখবা অনেক কৃষকই কিন্তু আসলে ধর্ম ঠিকঠাক মানে না, নামাজ কালাম তারা পড়ে না। আবার তাদের ভিতরে অনেক ধরনের কুসংস্কার আছে। আবার মনে করো যে পরিবার কিন্তু গ্রামেও আছে, শহরেও আছে। এইটা বলতে পারো যে শহরে তোমার এই যে কি বলে জয়েন্ট ফ্যামিলি বেশি, তুলনামূলক সংযোজিত পরিবার বেশি, শহরে নিউক্লিয়ার ফ্যামিলি বেশি। কিন্তু এটা যে শহরে একদম তোমার তোমার সংযোজিত পরিবার বা তোমার জয়েন্ট ফ্যামিলি নাই, এটা কিন্তু আবার বলা যায় না। রাজনীতি শহরেও আছে, গ্রামেও আছে। তাহলে যেটা আলাদা সেটা হলো গিয়ে পেশা। শহরে মনে করো যে ব্যাংক আছে, ব্যাংকে কর্মচারী আছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আছে, তারপরে বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন রকমের কাজ করতেছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বিভিন্ন রকম। কিন্তু গ্রামীণ সমাজের পেশা কিন্তু খুবই সীমিত। মনে করেন যে যেসব জায়গায় নদী নালা পুকুর আছে সে জায়গার মানুষজন হয় জেলে, যেসব অঞ্চলে হলো অনেক চাষাবাদ হয় তারা হলো গিয়ে কৃষক, হাতে গোনা কিছু ছোটখাটো দোকান টোকান আছে, বেশিরভাগই দেখা গেলো যে হাট হিসাবে বসে। তাহলে প্রধান পার্থক্য কোনটা? প্রধান পার্থক্য হলো পেশা বা প্রফেশন। ওকে,
গ্রামীণ সমাজে স্তরবিন্যাসের প্রধান সরি গ্রামীণ সমাজে স্তরবিন্যাসের প্রধান উপাদান কোনটি? বর্গা চাষ, ভূমির মালিকানা, চাষের ব্যবসা, শিক্ষা। গ্রামীণ সমাজের যেটা সেটা হলো ভূমির মালিকানা। গ্রামীণ সমাজে সাধারণত সমাজের যারা তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়, তোমার জমি আছে নাকি জমি নাই, মানে ভূমির মালিকানা আছে নাকি তোমার ভূমির মালিকানা নাই, এটার উপরে ভিত্তি করে আসলে কাজ করে, মানে ভাগ করা হয় সমাজকে গ্রামে। এবং তাহলে যাদের ভূমি নাই, যাদের হলো গিয়ে জমি নাই, তারা সাধারণত দেখা যায় যে যাদের জমি আছে তাদের জমিতে তারা চাষাবাদ করতেছে, তাদের জমিতে তারা চাষাবাদ করতেছে বা বর্গা হিসাবে নিচ্ছে এরকম। ওকে, আচ্ছা, বাংলাদেশের শহরের সমাজের বৈশিষ্ট্য কেমন? সীমিত এলাকায় ঘনবসতি, হ্যাঁ। অকৃষিজ কাজ, মানে এখানে বেশিরভাগ কৃষিভিত্তিক কাজ করাই হয় না। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, মানে এখানে সাধারণত ব্যক্তির যে পার্সোনাল স্পেস বা প্রাইভেসি, এটা সাধারণত হস্তক্ষেপ করা হয় না, যে যার মতো থাকে, যা ইচ্ছা করে। 1, 2 আর 3 হবে উত্তর। 2 বছর বয়সী অমির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে অমির মা অমির চাচাকে বিবাহ করেন। তাহলে এই ধরনের বিবাহকে কি বলবে? এই ধরনের বিবাহকে বলা হয় লেভিরেট বিবাহ। লেভিরেট বিবাহটা কি? লেভিরেট বিবাহ হলো কি, হাজবেন্ড মারা গেলে হাজবেন্ডের ভাইকে বিবাহ করলে যে বিবাহ, সেটা লেভিরেট বিবাহ। দেখো এখানেই বলা আছে যে স্বামীর মৃত্যুর পর দেবরের সাথে বিবাহ হলো তোমার লেভিরেট বিবাহ। সমাজবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে কিন্তু আমরা এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করছি যে তোমাদের বইয়ে বিবাহের প্রকারভেদ কি কি দেওয়া আছে, স্বামী স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে, সামাজিক মর্যাদার ভিত্তিতে, পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে, এই ছাড়াও আরো অনেক আছে। এইগুলার ভিতরে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে যেও, যেহেতু অলরেডি আলোচনা করা হয়েছে এর জন্য আলোচনা করতেছি না। এর পাশাপাশি পরিবারের প্রকারভেদ, এটা আমরা কি দেখলাম? বিবাহের প্রকারভেদ, পরিবারের প্রকারভেদ থেকেও কিন্তু বারবার প্রশ্ন আসে, বিশেষ করে এই নয়াবাস নিয়ে প্রায় প্রশ্ন আসে। নয়াবাস, অনুপরিবার, এই দুইটা নিয়ে প্রায় প্রশ্ন আসে, এই দুইটা দেখে যাও। পরিবারের কোন কাজ সন্তান সন্ততির আবেগীয় চাহিদা মেটায়? মনস্তাত্ত্বিক, শিক্ষামূলক, চিত্ত বিনোদন, সামাজিকীকরণ। দেখো সামাজিকীকরণ পরিবারের বাইরে অন্য জায়গায় হয়, চিত্ত বিনোদনও পরিবারের বাইরে অন্য জায়গায় হয়, শিক্ষামূলকও পরিবারের বাইরে অন্য জায়গায় হয়, কিন্তু মনস্তাত্ত্বিক যে আবেগ যেটা বা মনস্তাত্ত্বিক যে নিডস, এটা কিন্তু মূলত ফ্যামিলি থেকেই বেশি আসে বা এক্সপেক্ট করে, বেশি আসে বা এক্সপেক্ট করে। আচ্ছা, জ্ঞাতি সম্পর্ক কি? সম্প্রদায়, বিবাহ প্রথা, পারিবারিক প্রথা, জৈবিক বন্ধন। জ্ঞাতি সম্পর্ক এক হিসাবে তোমার জৈবিক বন্ধনকে বোঝায়, জৈবিক বন্ধনকে বোঝায় জ্ঞাতি সম্পর্ক। পরিবার থেকে শিশু ধারণা অর্জন করে কি? সমাজের মূল্যবোধ, মানে এক কথায় পরিবার থেকে শিশু কি শিখে? সমাজের মূল্যবোধ শিখে, হ্যাঁ। প্রথা, আচরণ শিখে, হ্যাঁ। রাজনৈতিক চেতনাবোধ কিন্তু আসলে পরিবার থেকে ওইভাবে শিখে না। সেইটা তাহলে উত্তর কি হবে? 1 আর 2। রবি তার পিতা মাতা দাদা দাদির সাথে একত্রে বসবাস করে। ছোটবেলা থেকে রবির দাদা দাদি তাকে দেখাশোনা করতেন। রবির পিতা মাতা উভয় চাকরিজীবী হয়, তারা ব্যস্ত থাকেন, তবে ছুটির দিনে রবিকে তারা সময় দেন। উদ্দীপকের বর্ণনায় কয় ধরনের জ্ঞাতি সম্পর্কের কথা বলা হয়েছে? তাহলে উদ্দীপকে কিন্তু কয় ধরনের জ্ঞাতি সম্পর্কের কথা বলা হয়েছে? দেখো পিতা মাতা এখানে দাদা দাদির সাথে যে থাকে, তাহলে দাদা দাদির সাথে এক ধরনের তার জ্ঞাতি সম্পর্ক রয়েছে। আবার তার পিতা মাতার সাথেও তার কিন্তু এক ধরনের জ্ঞাতি সম্পর্ক রয়েছে। তাহলে এখানে কয় ধরনের জ্ঞাতি সম্পর্কের কথা বলা আছে? 2 ধরনের জ্ঞাতি সম্পর্কের কথা বলা আছে। তাহলে এই যে রবির পরবর্তীতে কি হতে পারে? সন্তান আত্মকেন্দ্রিক হইতে পারে, হ্যাঁ ঠিক আছে। পরিবারের বিকল্প সৃষ্টি হবে না, সুষ্ঠু সামাজিকীকরণ সম্পন্ন হচ্ছে না, কারণ বাবা মার কাছ থেকে সে টাইম পাচ্ছে না। সন্তান বিনোদনে ব্যাহত হবে, বিনোদন ব্যাহত হবে ঠিক আছে, কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু বা বাবা মা থেকে কিন্তু আসলে ওইভাবে বিনোদন এক্সপেক্ট করা হয় না। তাহলে উত্তর কি হবে? সন্তান আত্মকেন্দ্রিক বা ইন্ট্রোভার্টেড হবে, মানে চুপচাপ হবে, মানুষের সাথে কথা বলতে পারবে না, মিশতে পারবে না, এরকম একটি রিজার্ভ থাকবে। নগরায়নের ফলে সমাজে কি দেখা যায়? নগরায়নের ইংরেজি কি? নগরায়নের ইংরেজি হলো আরবানাইজেশন। নগর মানে আরবান, নগরায়ন মানে আরবানাইজেশন। ইংরেজিগুলা কিন্তু একটু জেনে যেতে হবে। নগরায়নের ফলে কি হয়? বেকারত্ব বৃদ্ধি পায় না, উল্টো বেকারত্ব কিন্তু হ্রাস পায়। অপরাধ প্রবণতা হ্রাস পায় না, অপরাধ প্রবণতা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। সংহতি দৃঢ় হয় না, সংহতি উল্টো হ্রাস হয়, বা সোশ্যাল কোহিশন বা মানুষের সাথে মানুষের যে আত্মসম্পর্ক সেটা আরো কমে যায়। তাহলে কি হয়? বস্তির প্রসার ঘটে। তার কারণ হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, শহরে মনে করো যে বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, ঢাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, তাহলে বিভিন্ন শ্রমিক লাগবে, কাজ আছে, তাই না? তাহলে গ্রামের মানুষজন যারা মনে করো গ্রামে এরকম কাজ টাজ নাই বা গ্রামে এরকম টাকা পয়সা
পাচ্ছে না, তারা কি করে, তারা শহরে আসে কাজের জন্য। এখন শহরে এসে যে কাজ করবে, শহরে এসে কাজ করবে ভালো কথা, কিন্তু তারা অতটাও ইনকাম করতেছে না যে তারা ভালো জায়গায় থাকতে পারবে, বা দেখা গেল যে ভালো জায়গার হয়তো খোঁজ জানে না, বা যেখানে কাজ করতেছে তার আশেপাশে ভালো জায়গা নাই, তারা কি করতেছে, তারা তখন বস্তিতে বসতি করতেছে। তাহলে বস্তির প্রসার ঘটবে। শিল্পায়নের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে? শিল্পায়নের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে? শিক্ষার হার কমেছে না, শিক্ষার হার কিন্তু বেড়েছে, উল্টো কর্মমুখী শিক্ষা প্রসারিত হচ্ছে। হ্যাঁ, মানুষকে আরো কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে নিচ্ছে। মানুষকে মনে করো যে তোমার এমন সব শিক্ষা দিচ্ছে, বা তোমার এই যে ডিপ্লোমা ট্রেনিং যেগুলো হচ্ছে, যেগুলো আসলে একদম কাজের সাথে সম্পর্কিত। যেরকম মনে করো যে অটোমোবাইল সার্ভিসিং শেখাচ্ছে, গাড়ি মোটরসাইকেল কিভাবে সার্ভিসিং করতে হয় শেখাচ্ছে, কিভাবে হলো তোমার গ্রাফিক ডিজাইনিং করা যায় শেখাচ্ছে, কিভাবে ঘরবাড়ির কাজ সামলাইতে হয়, এমনকি বুয়ার কাজ বা হেল্পিং হ্যান্ডের কাজও কিন্তু অনেক জায়গায় শেখানো হয় কর্মমুখী শিক্ষাতে। আবার তোমার এই যে কিভাবে ফোন ফিক্স করতে হয়, এগুলো কিন্তু শেখানো হয়। তাহলে শিল্পায়নের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে? এটা ধর্মীয় শিক্ষার প্রসার হয়েছে না উল্টো হ্রাস পেয়েছে, অনেক ক্ষেত্রে শিক্ষার পরিধি বৃদ্ধি পেয়েছে, এটা আসলে এভাবে বলা যায় না। তাহলে কর্মমুখী শিক্ষা প্রসারিত হয়েছে, কর্মমুখী শিক্ষা প্রসারিত হয়েছে। আচ্ছা, জেবুন নেসার বয়স 65 বছর। এই বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই বিদেশে, তবে প্রতিদিন জেবুন নেসার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে মেয়ে নাতি নাতনির কথা হয়। তাহলে উদ্দীপকের বাংলাদেশে সমকালীন সমাজে কিরূপ পরিবর্তন এসেছে? যেরূপ পরিবর্তন এসেছে সেটা হলো প্রযুক্তিগত পরিবর্তন। এই যে তারা মোবাইলে যে ভিডিও কলে কথা বলতেছে, মোবাইলে ভিডিও কলে কথা বলতেছে, এটা কোন ধরনের পরিবর্তন? এটা সামাজিক পরিবর্তন, ঠিক আছে, কিন্তু সামাজিক পরিবর্তন তো আগেও ছিল, তাই না? মনস্তাত্ত্বিক এক ধরনের পরিবর্তন তাদের ভিতরে হচ্ছে, কিন্তু এটা আসলে ইনডিরেক্ট। ধর্মীয় পরিবর্তনের ক্ষেত্রে এখানে কি কোনো ইন্ডিকেশন কিন্তু দেওয়া নাই, কোনো ইন্ডিকেশন দেওয়া নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রযুক্তিগত পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন বা টেকনোলজিক্যাল চেঞ্জ। তাহলে উক্ত পরিবর্তনের ফলে কি হচ্ছে? যোগাযোগ সহজতর হচ্ছে অবশ্যই, কৃষিক্ষেত্রে পরিবর্তন হচ্ছে অবশ্যই, কারণ যে টেকনোলজি ব্যবহার করে কৃষকরা দেখতেছে, ছবি তুলে দেখতেছে যে আমার ফসলে এই পোকা হয়েছে, তাহলে আমার কোন ধরনের কীটনাশক ইউজ করতে হবে, বা কোন সময় কোন চাষাবাদ করলে ভালো হবে, বা তারা দেখতে পারতেছে যে কিছুক্ষণ পরে বা আজকে বা কালকে ওয়েদারটা কেমন হবে ইত্যাদি। শিল্পের প্রসার ঘটেছে, সেটা তো অবশ্যই, এটা আলাদা করে বলার কোনো মানে নাই। তাহলে উত্তর তিনটাই। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা হলো ওভার পপুলেশন। বাংলাদেশের ওভার পপুলেশন, যে 1,47,570 স্কোয়ার কিলোমিটারে দেশে জনসংখ্যা প্রায় 18 কোটি, এবং এটা তো কমার কোনো নামই নেই, উল্টো বেড়েই যাচ্ছে। তাহলে জনসংখ্যাধিক্য বাংলাদেশের 1 নম্বর সামাজিক সমস্যা। আচ্ছা, বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয়? এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, বারবার আসে। সেটা হলো 1980। এবং এই সব সাল কোন সালে কি হয়েছে, তো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এগুলো যদি জেনে যায় এবং সৃজনশীলের গ ঘ নাম্বারে যদি লেখো, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় তুমি নর্মালি যেটা পেতে তার থেকে 0.5 বা 1 অবশ্যই অবশ্যই এক্সট্রা পাবে। বাংলাদেশে কর্মজীবী নারীর জন্য প্রথম পদক্ষেপ হিসাবে কোন কাজটি করতে হবে? বাড়তি বেতন ভাতার ব্যবস্থা, সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মনোভাব, বাসস্থানের ব্যবস্থা। প্রথমে তাদের যেটা করতে হবে সেটা হলো বাসস্থানের ব্যবস্থা তাদের করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? আবাসনের নতুন সম্ভাবনা না, এটা আসলে জলবায়ু পরিবর্তন নেগেটিভ হিসাবে দেখা হয়, জলবায়ু পরিবর্তন নেগেটিভ হিসাবে দেখা হয়। তাহলে নতুন সম্ভাবনা হবে না। জীব বৈচিত্র্য সংরক্ষণ, তারপরে এটাও না। তারপরে সুপেয় পানি সুবন্দোবস্ত না, সুপেয় পানি আরও চলে যাচ্ছে, খারাপ হচ্ছে, সুপেয় পানির পরিমাণ হ্রাস পাচ্ছে। পরিবেশ শরণার্থী সৃষ্টি, হ্যাঁ, পরিবেশ শরণার্থী সৃষ্টি। শরণার্থী মানে তো আমরা বুঝি, পরিবেশ শরণার্থী মানে কি? পরিবেশের জন্য যারা শরণার্থী হচ্ছে তাদেরকে বলে পরিবেশ শরণার্থী। মনে করো যে তোমার বাড়ি যমুনা নদীর তীরে, তোমার বাড়ি যমুনা নদীর তীরে, এবং তোমার যেখানে জমি ছিল, তুমি যেখানে চাষাবাদ করতে, তুমি যেখানে হলো গিয়ে বসবাস করতে, সেই জায়গাটা নদী ভাঙনের পরে নদীর ভিতরে চলে গেছে। তাহলে তোমার কি আর জমি জমা আছে? না, তোমার তো জমি জমা নাই। তাহলে কি হচ্ছে? তোমার ওইখানে কিছু করারও নাই। তখন তুমি তোমার ফ্যামিলি সহ দেখা যাচ্ছে যে ঢাকা বা আশেপাশের যে জেলা শহর বা বিভাগীয় শহরে চলে যাচ্ছে। তাহলে তুমি এই যে এই অভিবাসন, যে বা তুমি যে মাইগ্রেশন করছো, তুমি মাইগ্রেশন করছো কেন? তুমি মাইগ্রেশন করছো তো এনভায়রনমেন্টের কারণে, তাই না? তুমি মাইগ্রেশন করছো এনভায়রনমেন্টের কারণে, এর জন্য এটাকে বলা হয় পরিবেশ কি? পরিবেশ শরণার্থী। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? পরিবেশ শরণার্থী সৃষ্টি। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে
তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, অবশ্যই তাপমাত্রা হলো বেড়ে যাচ্ছে, অনেক বরফ গলে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা কমে যাচ্ছে না, সমুদ্রের উচ্চতা আরো কি বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে এক কথায় কি বলা হয়, এটাকে এক কথা বলে সি লেভেল রাইজ। মানে সি লেভেল মানে সমুদ্রের যে লেভেল সেটা কি হচ্ছে, সেটা রাইজ করতেছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 1 আর 2। সামাজিক উন্নয়ন কি, কাঠামোগত রূপান্তর একটি সামাজিক প্রক্রিয়া, অর্থনৈতিক উন্নয়নের একটি অংশ, সার্বিক কাঠামোগত প্রাতিষ্ঠানিক পরিবর্তন। সামাজিক উন্নয়ন হলো একটি সামাজিক প্রক্রিয়া, সামাজিক উন্নয়ন কি একটি সামাজিক প্রক্রিয়া। আচ্ছা, তারপরে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডের প্রতিষ্ঠাতা কে, বার্ডের প্রতিষ্ঠাতা হলো ডক্টর আক্তার হামিদ খান, ডক্টর আক্তার হামিদ খান। এবং এই বার্ড কোথায় অবস্থিত, বার্ড অবস্থিত হলো কুমিল্লাতে, বার্ড কোথায় অবস্থিত, বার্ড অবস্থিত কুমিল্লাতে। ওকে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা যেটাকে সংক্ষেপে কি বলা হয়, বার্ড বলা হয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যেটাকে সংক্ষেপে বার্ড বলা হয়, এটার কার্যক্রম শুরু হয় কোথায়, এটার কার্যক্রম শুরু হয় কুমিল্লাতে। পল্লী উন্নয়নের পথিকৃৎ প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর আক্তার হামিদ খান 1959 সালে কুমিল্লার কোটবাড়িতে, কোন জায়গায়, কোটবাড়িতে বার্ড প্রতিষ্ঠা করেন। বার্ড কত সালে প্রতিষ্ঠা পায়, এই যে এখানে বলা আছে 1959 সালে প্রতিষ্ঠা পায়, সরি এখানে ব্র্যাকের কথা বলা আছে। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠা পায়, ব্র্যাক প্রতিষ্ঠা পায় 1972 সালে। ব্র্যাক কিন্তু বাংলাদেশের এবং সারা বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রভাবশালী একটা এনজিও। ব্র্যাক কি, ব্র্যাক নিয়ে আমরা একটু দেখি। 1972 সালে সদ্য স্বাধীন দেশে প্রকাশ হলো গিয়ে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, যারা হলো যাদেরকে নাইটহুড পদক দেওয়া হয়, যাদেরকে নাইটহুড পদক দেওয়া হয় তাদের নামের আগে কিন্তু এই স্যার শব্দটা যুক্ত হয়ে যায়। কোন পদকের কারণে, নাইটহুড পদকের কারণে। আচ্ছা, শুরুতে এর নাম ছিল বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি। তার কারণ ছিল এরা প্রথম কাজ করছিল কি নিয়ে, তারা কাজ করছিল যুদ্ধ বিধ্বস্ত মানুষের পুনর্বাসন নিয়ে। কারণ 1972-এর পরবর্তী মানে 1972 সালে মুক্তিযুদ্ধ পরবর্তীতে তারা এই পুনর্বাসন নিয়েই কাজ করতেছিল, এর জন্য নাম দিয়েছিল কি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি। পরবর্তীতে তার নাম কি হয়ে যায়, যেহেতু যুদ্ধ সময়কাল শেষ, তাহলে সবসময় তো তারা রিহ্যাবিলিটেশন করতে পারবে না, জন্য ব্র্যাক নাম রেখে তারা শর্ট ফর্ম ফুল ফর্মটা চেঞ্জ করে ফেলে। বাংলাদেশ তোমার এই যে রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স চেঞ্জ হয়েছে রুরাল অ্যাডভান্সমেন্টস কমিটি এবং পরবর্তীতে এটার কিন্তু আর কোনো ফুল ফর্ম নাই বর্তমানে। এই ব্র্যাকের কিন্তু কোনো ফুল ফর্ম নেই, ব্র্যাকের কিন্তু এখন কোনো ফুল ফর্ম নেই। ব্র্যাক মানে ব্র্যাক, এবং এদের কার্যক্রম কি দারিদ্র বিমোচন, তারপর ক্ষুদ্র ঋণ দেওয়া, শিক্ষা। বিভিন্ন গ্রামে কিন্তু ব্র্যাকের স্কুল আছে, বেশিরভাগই বলে হলে বেরাকের স্কুল, তাই না? এই তাদের শিক্ষা কার্যক্রম আছে, স্বাস্থ্যসেবা আছে, তারপরে যে নারী ক্ষমতায়ন আছে, ব্র্যাকের ইউনিভার্সিটি আছে, ব্র্যাকের আড়ং আছে, তাই না? বিভিন্ন জিনিস কিন্তু তারা কাজ করে থাকে। নাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শীতের ছুটিতে গ্রামে গিয়ে দেখলো গ্রামীণ দুস্থ ও মহিলা শ্রমিকরা এলাকার রাস্তাঘাট মেরামত ও নদী নালা পুনর্বাসনের কাজ করছে। দিন শেষে তাদের পারিশ্রমিক হিসাবে টাকার পরিবর্তে 20 কেজি করে গম দেওয়া হচ্ছে। তাহলে এটা কি, এটা হলো কাবি খা কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। এটাকে সংক্ষেপে কি বলে, এটাকে সংক্ষেপে বলা হলো যে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত কাকে বলা হয়, তাহলে বিশ্বকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। বিশ্বকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাচ্য, মানে যে আমাদের এশিয়া যে অঞ্চলে প্রাচ্য, আর এই পাশে হলো পাশ্চাত্য। পাশ্চাত্য পৃথিবী যদি আমরা অনুমান করি, তাহলে ইউরোপের যে অংশটা, এশিয়া আমেরিকার যে অংশ, সেটাকে তারা পাশ্চাত্য, আর এশিয়ার অংশটাকে বলা হয় প্রাচ্য। তাহলে প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত কাকে বলা হয়, বলা হয় এই কৌটিল্যকে, বলা হয় কাকে, কৌটিল্যকে। তার বিষয়ে কিন্তু আমরা ডিটেলস আগেই দেখেছি, তার বিষয়ে ডিটেলস কিন্তু আমরা আগেই দেখেছি। ইউটোপিয়া গ্রন্থের রচয়িতাকে, ইউটোপিয়া গ্রন্থের রচয়িতা হলো স্যার টমাস মুর। ইউটোপিয়া বলতে এমন এক সময় বা এমন এক সমাজকে বোঝায় যেখানে কোনো সামাজিক অসমতা নেই, সামাজিক কোনো সমস্যা নেই, সামাজিক বৈষম্য নাই, কোনো ঝামেলা নেই, মানুষ আনন্দে হলো গিয়ে বা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া
বেঁচে থাকতেছে বা চলাফেরা করতেছে, তাদের জীবন অতিবাহিত করতেছে, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে বলা হয় ইউটোপিয়া। এবং ইউটোপিয়া গ্রন্থের রচয়িতা কে? স্যার টমাস মুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর পিয়েরে বোসাইনি। দেখো, ডক্টর পিয়েরে বোসাইনি প্রতিষ্ঠা লাভ পায় কার মাধ্যমে? প্রতিষ্ঠা পায় এই ক্লড লেভিস্ট্রস এবং ইউনেস্কোর সহযোগিতায়। ক্লড লেভিস্ট্রস এবং ইউনেস্কোর সহযোগিতায় প্রতিষ্ঠা পায়। আর প্রথম বাঙালি বা যার ভূমিকা সব থেকে বেশি, তাহলে আমরা যদি বলি যে ভূমিকা এবং বাঙালি এবং মুসলিম, নাম দেখে বোঝা যাচ্ছে, এর জন্য আলাদা করে বললাম না, সেটা ডক্টর এ কে নাজমুল করিম। আর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর পিয়েরে বোসাইনি। ইনিও কিন্তু ফ্রেঞ্চ ছিলেন এবং ইনিও কিন্তু তোমার অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, তবে মূলত সামাজিক নৃবিজ্ঞানী ছিলেন। দেখি আমরা তার বিষয়ে। ডক্টর পিয়েরে বোসাইনি একজন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী। নৃবিজ্ঞানীর ইংরেজি কি? নৃবিজ্ঞানীর ইংরেজি হলো অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট। আচ্ছা, এবং সমাজবিজ্ঞানী। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের চর্চার বিকাশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক। এবং তার যেই বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা, নৃবিজ্ঞানিক গবেষণা, এটা অনেকটা কিন্তু সেই ক্লড লেভি স্ট্রসের মতোই। এবং তার গুরুত্বপূর্ণ একটা বই আছে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ট্রাইবসম্যান অফ দ্য চিটাগং হিল ট্র্যাক্স, বইটি তিনি রচনা করেছিলেন। বাংলাদেশের দারিদ্র দূরীকরণে সমাজবিজ্ঞানের পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে, হ্যাঁ, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে সহায়তা করে, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে না। এটা অর্থনীতির বিষয় বলি, তাহলে উত্তর হবে 1 আর 2। উত্তর কি হবে? উত্তর হবে 1 আর 2। দেশ বিভাগের পূর্বে, মানে দেশ বিভাগের আগে, দেশ বিভাগের পূর্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমাজবিজ্ঞান চর্চার পথ সুগম হয়। তারপর অনেক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থায় নাড়া দেয়, সৃষ্টি হয় নানান সমস্যার। এই বিষয়টি এসব সমস্যা সমাধানের চেষ্টা করে। তাহলে উদ্দীপকে কোন ঘটনার কথা বলছে? উদ্দীপকে বলছে তোমার 1947-এর দেশভাগের কথা তো বলা হয়েছে। তাহলে দেশভাগের পূর্বে, তাহলে দেশভাগ কখন হয়? দেশভাগ হয় হলো 1947-এ। তাহলে দেশভাগের আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষারও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। তাহলে এটা একটা জিনিস কি ইন্ডিকেট করে? সিপাহী বিদ্রোহ তো হবেই না, আর হলো এটা 1857 হবে, আর 1789-এর ফরাসি বিপ্লব তো হবেই না। তাহলে কোনটা কি ইন্ডিকেট করতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে ইন্ডিকেট করতেছে। ওকে, তাহলে উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর আলোকে বলা যায় সমাজ পরিবর্তনশীল। আচ্ছা দাঁড়াও, এখানে দেওয়া আছে, ওকে, তাহলে সমাজ পরিবর্তনশীল, হ্যাঁ অবশ্যই। সামাজিক সমস্যা সমাজ বহির্ভূত না, সামাজিক সমস্যা সমাজ অন্তর্ভুক্ত, তাহলে এটার অপোজিট। আর সামাজিক সমস্যার সমাধান সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 আর 3, 1 আর 3। কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ ফিলোসফার ফ্রান্সিস বেকন। তিনি একজন একই সাথে দার্শনিক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা ছিলেন। তাকে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক ও অভিজ্ঞতাবাদের মূল স্থপতি বলা হয়। কর্মজীবনে তিনি ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর হিসেবে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? নিচের কোনটি উপসংস্কৃতির বহির্ভূত, অন্তর্ভুক্ত না কিন্তু বহির্ভূত? এই তিনটাই উপসংস্কৃতির অন্তর্ভুক্ত। বেদে, জিপসি, হিজরা। জিপসি বলতে বোঝায় যাযাবর। জিপসি বলতে কাদের বোঝানো হয়? যাযাবর, মানে যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, যাযাবর। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বাঙালি। সামাজিক গতিশীলতার হার কম কোন সমাজে? কম হলো গ্রামীণ সমাজে, আর বেশি হলো শহুরে সমাজে। সামাজিক গতিশীলতা মানে সমাজ, তুমি যদি কল্পনা করো কোন সমাজ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোন সমাজ দ্রুত অ্যাডভান্স হচ্ছে, কোন সমাজ দ্রুত মডার্ন হচ্ছে, শহরের সমাজ, শহুরে সমাজ, নাকি গ্রামীণ সমাজ? উত্তর কি হবে? উত্তর হবে শহুরে সমাজ। তাহলে এখানে কি বলছে? গতিশীলতার হার কম, তাহলে উত্তর হবে গ্রামীণ সমাজ। বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ কি? গ্রামীণ সংস্কৃতি, বস্তুগত অবস্তুগত সংস্কৃতি, নব সংস্কৃতি? না, উত্তর হবে 1 এবং 3। উত্তর হবে কি? 1 এবং 3। আচ্ছা,
অতীতে ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণাকে কি বলা হয়? একটু আগেও কিন্তু আমরা দেখছি, সেটাকে বলা হয় প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। আচ্ছা, আর নৃবিজ্ঞান হলো মানুষ সম্পর্কিত। নৃবিজ্ঞান কাদের সম্পর্কিত? মানুষ সম্পর্কিত। সমাজবিজ্ঞান আমরা জানি সমাজ সম্পর্কিত। আর ভাষাতত্ত্ব তো ভাষা সম্পর্কিত। সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন মানুষ? সর্বপ্রথম পাথর ঘষে তোমার আগুন আবিষ্কার করে পিকিং মানব। সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে পিকিং মানব। দেখো, এইখানে যত ধরনের মানব আছে বা হলো যারা বিভিন্ন সময় ছিল, আমরা তো হোমোস্যাপিয়েন্স বাদেও পৃথিবীতে আর যারা যারা ছিল ধরা হয়, তারা কোন সময় ছিল, কোন যুগে ছিল, এবং তারা হলো গিয়ে কিভাবে জীবনযাপন করতো, এটা এখানে দেওয়া আছে। যে মাত্র আমরা যাদের দেখলাম যে পিকিং, এইগুলা তোমরা একটু অবশ্যই পড়ে নিয়ে, এগুলো থেকে প্রায়শই কিন্তু প্রশ্ন এসে থাকে। নতুন প্রস্তর যুগকে নবপ্রস্তরীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছিলেন কে? আখ্যায়িত করেছিলেন গর্ডন চাইল্ড। যেটার বিষয়ে কিন্তু আগে আমরা দেখছি, বলছি যে এটা একটু বিস্তারিত দেখব। নব্যপ্রস্তর বিপ্লব বা কৃষি বিপ্লব হলো মানব ইতিহাসের সেই টার্নিং পয়েন্ট, যখন মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং প্রথম কৃষিকাজ এবং পূর্ণাঙ্গ রূপে পশুপালন করা শেখে। এর জন্য 1935 সালে, কত সালে? 1935 সালে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গর্ডন চাইল্ড প্রথম এই পরিবর্তনকে নবপ্রস্তর যুগীয় বিপ্লব শব্দটি ব্যবহার করেন। প্রায়শই প্রশ্ন আসে যে নবপ্রস্তর যুগীয় বিপ্লব কে বলেছেন, কোন সময় কি ইঙ্গিত করেছেন, কেন বলেছেন, বিশেষ করে কেন বলেছেন, এটা কিন্তু খ নাম্বারে আসে। এটা কিন্তু খ নাম্বারে অনেক সময় চলে আসে। আচ্ছা, ভাষার উদ্ভব ঘটে কোন সময়? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, লৌহ যুগ নাকি নব্যপ্রস্তর যুগ? যেই সময়ে ভাষার উদ্ভব ঘটে সেটা হলো নব্যপ্রস্তর যুগ। এর আগে মানুষ আসলে আওয়াজ বের করতো, জাস্ট এক্সপ্রেশন দিত, কিন্তু তাদের নিজস্ব কোনো শব্দ, নিজস্ব কোনো ভাষা তাদের কি ছিল না। লৌহ যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি? লৌহ যুগের প্রধান বৈশিষ্ট্য কি? কারিগরি ও ব্যবসায় বাণিজ্য প্রসার, কৃষির উদ্ভব, পরিবারের উৎপত্তি, নগর সভ্যতার উদ্ভব। লৌহ যুগের প্রধান বৈশিষ্ট্য হলো এই নগর সভ্যতার উদ্ভব। নগর সভ্যতার উদ্ভব। রকিব তার বন্ধুদের সাথে জাতীয় জাদুঘরে ঘুরতে যায়। সেখানে তারা আদিকালের কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়। সেসব মানুষ পাথরের বল্লম ও হাত কুড়াল ব্যবহার করত। তাহলে এটা কারা ব্যবহার করত? এইগুলা করতে হলো প্রাচীন প্রস্তর যুগের যারা, তারা ব্যবহার করত। প্রাচীন প্রস্তর যুগের যারা, তারা ব্যবহার করত। তাহলে দেখো এখানে যে বলছে পাথর, এই পাথর মানেই কিন্তু প্রস্তর। এই পাথর মানেই প্রস্তর। তাহলে এখানে আসলে কাদের কথা বলতেছে? হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন, নিয়ান্ডারথাল, উক্ত যুগের মানুষরা কি? আমরা একটু তাদের বিষয় দেখি। হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন, নিয়ান্ডারথালদের বিষয়টা আমরা দেখছিলাম। তাহলে এই যে হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন, নিয়ান্ডারথাল, তাহলে এরা প্রাচীন প্রস্তর যুগে, যে দেখো প্রাচীন প্রস্তর যুগ, তারপরে এরা হলো আধুনিক মানুষের সাধারণ পূর্বপুরুষ ছিল। তাহলে এরাও সেই প্রাচীন প্রস্তর যুগের ছিল। এটা আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সের সবচেয়ে কাছের প্রাচীন রূপ। তাহলে এরাও কিন্তু সেই পাথরের হাতের ব্যবহার করত। এই যে, তাহলে এরা সবাই কি? এরা সবাই তোমার এই যে হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন, নিয়ান্ডারথাল, এরা সবাই কিন্তু প্রস্তর যুগের ছিল। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1, 2, 3, তিনটাই। নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন? তাহলে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা আদিবাসীদের বলতেছি, যারা হলো মারমা, চাকমা ইত্যাদি, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। কিন্তু নৃগোষ্ঠী আরো বড়। নৃগোষ্ঠী কেন আলাদা? তাদের ধর্ম এক, স্বতন্ত্র মানে ইন্ডিপেন্ডেন্ট। ধর্ম এক সেটা তো অবশ্যই না। তাদের সংস্কৃতি ভিন্ন, হ্যাঁ এইটা ঠিক আছে। তাদের একই পূর্বপুরুষ না। তাদের ভাষা অভিন্ন, মানে তাদের ভাষা একই। তাহলে এটাও কিন্তু উত্তর না। তাহলে উত্তর কি হচ্ছে? তাদের সংস্কৃতি বা তাদের কালচার ভিন্ন বলে নৃগোষ্ঠী হিসেবে তাদেরকে আলাদা হিসাবে ধরা হচ্ছে। তাদেরকে আলাদা হিসাবে ধরা হচ্ছে। আদাম বলতে কি বোঝায়? আদাম বলতে বোঝায় পাড়াকে বোঝায়। আদাম বলতে চাকমা পাড়াকে বোঝানো হয়। কোন পাড়া? আদাম বলতে বোঝানো হয় চাকমা পাড়াকে। আচ্ছা, সাঁওতাল নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? সাঁওতাল নৃগোষ্ঠী বসবাস করে রাজশাহীতে। এবং যেই বিভাগে কোনো নৃগোষ্ঠী বসবাস করে না সেটা হলো খুলনা বিভাগ। যেই বিভাগে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে না সেটা হলো খুলনা বিভাগ। আচ্ছা,
বঙ্গা কি? বঙ্গা গারোদের স্থানীয় ভাষার নাম, চাকমাদের দেবতার নাম, মণিপুরীদের এক প্রকার নাচের নাম, সাঁওতালদের দেবতার নাম। বঙ্গা হলো সাঁওতালদের দেবতার নাম, সাঁওতালদের দেবতার নাম হলো বঙ্গা। নাগ কি? নাগ চাকমা মেয়েদের পোশাক, গারো মেয়েদের পোশাক, সাঁওতাল মেয়েদের পোশাক, মণিপুরী মেয়েদের পোশাক। নাগ হলো এই যে মণিপুরী মেয়েদের পোশাককে বলা হয় নাগ। কোনটি ভাষা আন্দোলনে গুরুত্ব প্রকাশ করে? পাকিস্তানি এলিটদের প্রভাব, ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ, দেশ বিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা, নারীদের প্রগতিশীল করা। এটা যেই জিনিসটাকে ইন্ডিকেট করে সেটা হলো নারীদের প্রগতিশীল করা। তার কারণ হলো এই যে ভাষা আন্দোলনে কিন্তু কেবলমাত্র পুরুষরা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, বা পুরুষরা ভাষার বিষয়ে সোচ্চার ছিল এরকম না, নারীরাও কিন্তু ভাষার বিষয়ে সোচ্চার ছিল। এবং যখনই নারীরা কোনো বিষয়ে সোচ্চার হয় তখনই সেটাকে কিন্তু আসলে বলা হয় নারীর মানে প্রগতিশীলতা বা নারীর অগ্রশীলতা, বা নারী যে হলো গিয়ে মুক্ত চিন্তা করতেছে, নিজের মতো করে চিন্তা করতেছে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই নারীদের প্রগতিশীলতাকে ইন্ডিকেট করে। 6 দফা দাবি কোথায় পেশ করা হয়? আমরা সবাই জানি 6 দফা দাবি পেশ করা হয় পাকিস্তানের লাহোরে, পাকিস্তানের লাহোরে। আচ্ছা, রিমা তার দাদার কাছ থেকে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শুনছিলেন। দাদা তাকে জানালেন, তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্ররাই প্রথম এই আন্দোলন গড়ে তোলে। বিষয়টি তত্ত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্র প্রথম এই অঞ্চলের মানুষের ধর্মীয় পরিচয় ত্যাগ করে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। তাহলে ভাষার কথা যখন বলতেছে স্বাভাবিকভাবে কোনটাকে ইন্ডিকেট করতেছে? ভাষা আন্দোলনকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এই আন্দোলন বাঙালি জাতিকে ধর্মীয় বিদ্বেষ হ্রাস পেতে সাহায্য করে, নতুন জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা রাখে। হ্যাঁ। নতুন শিল্প কারখানা গড়তে প্রেরণা দেয়? না, এটা আসলে না। তাহলে উত্তর হবে 1 আর 2, উত্তর হবে 1 আর 2। গ্রামীণ সমাজের ঐক্য ও ঐতিহ্য পরিলক্ষিত হয় কিভাবে? গ্রামীণ সমাজের ঐক্য ও ঐতিহ্য কিভাবে পরিলক্ষিত হয়? সহজ সরল মানুষের কাছে মাধ্যমে না, জন্য না। গ্রামীণ মানুষকে অনেকে কিন্তু আসলে সহজ সরল মনে করে, তারা কিন্তু আসলে অত একটা সহজ সরল না। জ্ঞাতি সম্পর্কের জন্য, যৌথ পরিবারের জন্য, সহানুভূতির জন্য। তাহলে গ্রামীণ সমাজের ঐক্য ঐতিহ্য পরিলক্ষিত হয় মূলত যেই কারণে, সেটা এক কথায় যৌথ পরিবারের জন্য, সহানুভূতির জন্য। এটা ঘুরে ফিরে জ্ঞাতি সম্পর্কের জন্যকেই আসলে ইন্ডিকেট করে। ভূমি মালিকানার ভিত্তিতে বাংলাদেশের গ্রামীণ সমাজকে কয় স্তরে ভাগ করা হয়? এটাকে মূলত 4 স্তরে ভাগ করে। কি কি? ল্যান্ডলর্ড মানে তোমার জমি আছে, ধনী বা বৃহৎ কৃষক, তারপরে ল্যান্ডলর্ড বা এদেরকে আবার হলো জমিদারও বলা হয়, আবার যাদের অল্প বা সামান্য পরিবার সম্পদ আছে মানে জমি আছে তারা, আর যাদের কোনো জমি নাই তারা দেখা যায় যে অন্য জমিতে কাজ করে বা অন্য জমি একটা সিজনের জন্য কিনে নেয়, সেটা হলো ল্যান্ডলেস পিজেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল লেবারার। তাহলে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম পার্থক্য কি? বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম পার্থক্য কি? পার্থক্য কোথায়? সম্প্রদায়ের জনগোষ্ঠী, পেশি শক্তির প্রভাব, রাজনৈতিক সম্পৃক্ততা, আর ভিন্ন সংস্কার ও মূল্যবোধ। তাহলে দেখো, পেশি শক্তির প্রভাব এটা আসলে বিষয় না, রাজনৈতিক সম্পৃক্ততা বিষয় না, সম্প্রদায়ের জনগোষ্ঠী এটা আসলে অত একটা ইফেক্টিভ না। যেটা কাজ করে সেটা হলো ভিন্ন সংস্কার ও মূল্যবোধ। গ্রামে ও শহরে কিন্তু বিভিন্ন মানে ভিন্ন ধরনের সংস্কার বা কালচার এবং ভিন্ন ধরনের আইডিওলজি আমরা দেখতে পারি। গ্রামের বৈশিষ্ট্য কি? কৃষি হচ্ছে মূল পেশা। হ্যাঁ। সামাজিক গতিশীলতার হার বেশি না, সামাজিক গতিশীলতার হার কম। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 ও 3, উত্তর হবে 1 ও 3। শাইলার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ের বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। তাহলে শাইলা কি? শাইলা অবশ্যই একজন নারী। শাইলার একমাত্র ছেলের সাথে একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মিলার বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। তাইলে তাদের সম্পর্ক কি? তাদের সম্পর্ক হলো খালাতো। এবং আমরা জানি খালাতো এবং চাচাতো বিবাহ কি? খালাতো ও চাচাতো বিবাহ হলো তোমার প্যারালাল কাজিন বিবাহ। চাচাতো ও খালাতো কাজিন বিবাহ হলো প্যারালাল কাজিন বিবাহ, এবং মামাতো ফুফাতো কাজিন বিবাহ কি? সেটা হলো ক্রস কাজিন বিবাহ, এবং এটা অন্তর্বিবাহ সরোরেট বিবাহের মধ্যে ওইভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। আচ্ছা, রাশেদ নাসরিন আইন ও সমাজের সম্মতিতে একটি নতুন সম্পর্কে আবদ্ধ হয়, মানে ধরলাম তারা বিয়ে করছে, সেই সম্পর্কটা শুধু দুজন ব্যক্তির নয় বরং অনেকগুলো মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। তার কারণ হলো কেবলমাত্র রাশেদ আর নাসরিনের মধ্যেই কিন্তু সম্পর্ক হয়নি, রাশেদের বাড়িতে যারা যারা আছে তাদের সাথে কিন্তু নাসরিনদের বাড়িতেও যারা যারা তাদেরও সম্পর্ক হয়েছে, তাই না? আচ্ছা,
এই সম্পর্কের ফলে দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। উদ্দীপকে উল্লেখিত সামাজিক প্রতিষ্ঠানটি কি? সামাজিক প্রতিষ্ঠান মানে এই যে যে বিয়ে করছে এটাকে আসলে ইন্ডিকেট করতেছে, তাহলে সেটা হলো বিবাহ। আচ্ছা, উদ্দীপকের প্রতিষ্ঠানকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়, তার কারণ হলো এর নির্দিষ্ট সামাজিক নিয়ম আছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু বিয়ে করতে হয়। এটি সামাজিক চাহিদা পূরণ করে। হ্যাঁ, এটি কেবল ব্যক্তিগত বিষয় না, এটি একটা কোনো ব্যক্তিগত বিষয় না, এটা একটা সামাজিক বিষয়, এর সাথে অনেকেই জড়িত। তাহলে উত্তর হবে 1 আর 2। পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবেলার উপায় কোনটি? সংস্কৃতির অনুপ্রবেশ রোধ করা, খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করা, সামাজিক নিরাপত্তা হাত করা, হ্রাস করা, সাংস্কৃতিক উদ্ভাবন বন্ধ করা। এটা আসলে সম্ভব না। আবার সংস্কৃতির অনুপ্রবেশ রোধ করা কোনোভাবে পসিবল না। তাহলে সামাজিক নিরাপত্তা হ্রাস তো করতে হবে না, বৃদ্ধি করতে হবে। তাহলে যেটা খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করতে হবে, মানে এইটা একটা মনে করো প্রবাহমান নদীর মতো, মানে নদী যেরকম প্রবাহিত হবে সংস্কৃতি প্রবাহিত হবে। তাহলে যেই জিনিসটা প্রবাহিত হচ্ছে, তাহলে নদী যদি ঢেউ আসে আমাদের কি করতে হবে, বা সমুদ্রে ঢেউ আসলে আমাদের এরকম করে হাত মেলাই দিয়ে ওই ঢেউয়ের সাথে সাই দিতে হবে, না হলে আরো ঝামেলা হয়ে যাবে। তাহলে খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করতে হবে, অ্যাডাপ্টিবিলিটি বাড়াইতে হবে। শিমুলতলী গ্রামের অধিকাংশ মানুষ পূর্বে কাঠের খোঁজে বনে এসে ভিড় জমাতো, বর্তমানে সেখানে প্রায় 12টির মতো কারখানা গড়ে ওঠে, বেকারত্ব হ্রাস পেয়েছে। পাশাপাশি এলাকায় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামের নারীরাও কারখানাগুলোতে কাজ করছে। তাহলে উদ্দীপকে পরিবর্তনের কোনটা প্রকাশ পেয়েছে? নগরায়ন, শিল্পায়ন, তথ্য প্রযুক্তি, বিশ্বায়ন। দেখো এইখানে হলো কি হয়েছে, কারখানা গড়ে উঠছে। তাহলে যদি কারখানা গড়ে ওঠে তাহলে সেটা অবশ্যই শিল্পায়ন হবে। এখানে নগরায়ন বা তথ্য প্রযুক্তি বিশ্বায়নের কিন্তু কোনো ইন্ডিকেশন দেওয়া নেই। গ্লোবাল ভিলেজ আমরা আইসিটিতেই পড়ছি, আইসিটি চ্যাপ্টার 1-এ মার্শাল ম্যাকলুহান, তিনি কোন দেশের? তিনি কানাডা। তিনি প্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের আইডিয়া সর্বপ্রথম দেন। এক সময়ের অনুন্নত অঞ্চলটি আজ যোগাযোগ ব্যবস্থায় খুবই উন্নত হয়েছে। কৃষিজীবী মানুষ খুব সহজে শহরে আসা যাওয়া করতে পারে। নারীরা শহরের কলেজে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে। এর ফলে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাহলে উদ্দীপকের গ্রামটির আর্থ সামাজিক অবস্থা কিরূপ হবে? রাজনৈতিক প্রভাব মুক্ত হবে। এটার আসলে কোনো ওই দেওয়া হয় না, ইন্ডিকেশন দেওয়া হয়নি। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হবে, এটার কোনো ইন্ডিকেশন নাই। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি দেখা যাবে না, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি আসলে আরো হ্রাস পাবে। তাহলে কি হবে? সংস্কৃতির রূপান্তর ঘটবে, কারণ গ্রামের মানুষ শহরে যাচ্ছে, তাদের হলো গিয়ে আসা যাওয়া হচ্ছে, এতে কি কালচার কিন্তু এক্সচেঞ্জ হবে। উদ্দীপকের সামাজিক পরিবর্তনের কারণ কোনটি? নারী শিক্ষার প্রসার, অবকাঠামোগত পরিবর্তন, কৃষকের শহরে স্থানান্তর, সচেতন জনগোষ্ঠী। দেখো এখানে আসলে কি হয়েছে, একসময়ের অনুন্নত অঞ্চল আজ যোগাযোগ ব্যবস্থায় খুবই উন্নত হয়েছে। কৃষিজীবী মানুষ খুব সহজেই শহরে আসা যাওয়া করতে পারছে, নারীরা শহরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে। তাহলে নারীরা শিক্ষার প্রসার ঘটছে, এটা তো অবশ্যই ঠিক আছে। অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, তার কারণ যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাইছে। কৃষক শহরে স্থানান্তর হয়েছে, মানে যে কৃষক আগে গ্রামে কৃষি কাজ করতো তারা শহরে অন্য কাজ করতেছে। তাহলে এখানে মূলত কি হয়েছে, এখানে মূলত মানুষজন আরো সচেতন হয়েছে। কত সালে জনসংখ্যা সমস্যাকে 1 নম্বর সমস্যা হিসাবে ঘোষণা করা হয়? 1976-এ প্রথম জনসংখ্যা সমস্যাকে সবচেয়ে বড় সমস্যা হিসাবে ঘোষণা করা হয়। জেন্ডার, নারী পুরুষের মানসিক পার্থক্য, পারস্পরিক সম্পর্ক, দৈহিক গঠনের পার্থক্য, মানুষের সমাজ নির্মিত পার্থক্য। এটা হলো সমাজ নির্মিত পার্থক্য, মানে যে সমাজ বলে এই কাজটা নারীর, এই কাজটা পুরুষের, নারীরা এইভাবে কথা বলতে হবে, পুরুষরা এইভাবে কথা বলবে, পুরুষরা কানবে না, নারীরা চুপচাপ থাকবে, যে এই যে আইডিয়াটা, এটা তো সমাজ কর্তৃক নির্মিত, তাই না? এটাই মূলত জেন্ডার, এটাকে ইংরেজিতে বলে সোশ্যালি কনস্ট্রাক্টেড। সমাজ নিজে এটা কনস্ট্রাক্ট বা নির্মিত করতেছে, সোশ্যালি কনস্ট্রাক্টেড। এবং তাদের যে দৈহিক গঠনের পার্থক্য, এটাকে বলা হয় সেক্স। আচ্ছা, তারপরে জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসাবে কোন বয়সসীমাকে ইন্ডিকেট করেছে? মানে 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে যারা, বা 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে বার্ধক্য বা তাদেরকে তোমার প্রবীণ বা তাদেরকে বৃদ্ধ হিসাবে ঘোষণা করেছে। এবং এই যে বার্ধক্য বা বৃদ্ধদের নিয়ে যে পড়াশোনা, এটাকে বলা হয় জেরন্টোলজি। আচ্ছা, বা বাংলায় হলো জরা বিজ্ঞান। বাংলায় বলা হয় জরা বিজ্ঞান। ওকে,
মাটি দূষণের প্রধান কারণ কি? মাটি দূষণের প্রধান কারণ সারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, ব্যাকটেরিয়া সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। তাহলে দেখো মাটি দূষণের কিন্তু তিনটাই মোটামুটি খাটে, ব্যাকটেরিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব না। কিন্তু এইখানে সব থেকে বেশি মাটি দূষণ করে কিন্তু সার। তার কারণ হলো বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা কেবলমাত্র ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হয়, অন্য জায়গায় হয় না। কীটনাশক কিন্তু সবাই ব্যবহার করে না, কিন্তু সার কিন্তু সবাই ব্যবহার করে। আচ্ছা, জেন্ডার বৈষম্যর প্রভাবে সমাজের নারী নির্যাতন বৃদ্ধি পায়। হ্যাঁ, কারণ নারী পুরুষের এক ধরনের ব্যবধান দেখা যায়, মানবাধিকার লঙ্ঘিত হয়। হ্যাঁ, সামাজিক উন্নয়ন ব্যাহত হয়, মানে বাধাগ্রস্ত হয়। তাহলে উত্তর হবে 1, 2, 3, তিনটাই। 20 শতকের কোন দশকে উন্নয়ন প্রত্যয়টি সমাজ বিজ্ঞানে ব্যবহৃত হয়? 60 দশকে এসে, 1960s এসে হলো তোমার উন্নয়ন, বা যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট, এইটা প্রথম ব্যবহৃত হয় সমাজ বিজ্ঞানে। V8 বলতে কি বোঝায়? একটি সাহায্য সংস্থা, একটি কর্মসূচি, বিদেশি এনজিও আর ক্ষুদ্র ঋণ সংস্থা, এটা একটি কর্মসূচিকে বোঝায়। এটা দেখো, ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এটা একটা কি কর্মসূচি। তাহলে V8 এর ফুল ফর্ম কি? ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। বিআরডিবি, এই যে বিআরডিবি, এটা কত সালে প্রতিষ্ঠা পায়, কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 1982 সালে। 1982 সালে। আচ্ছা, সমবায়ের মূলনীতি কি? দলে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একতাই বল, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সমবায় মানে কি? সমবায় মানে হলো সবাই মিলে কাজ করা। তাহলে সমবায়ের মূলনীতি কি? সমবায়ের মূলনীতি হলো একতাই বল। সমবায়ের মূলনীতি হলো একতাই বল। আচ্ছা, বেসরকারি সংস্থাগুলো যে কর্মসূচি বাস্তবায়ন করছে তা হলো কুষ্ঠরোগ নির্ণয়, হ্যাঁ, বৃক্ষরোপণ, পরিবার পরিকল্পনা। বেসরকারি সংস্থা বা যেটাকে আমরা এনজিও, এনজিও কিন্তু এই 3 ধরনের কাজ সহ আরো অনেক ধরনের কাজই করছে। বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ কি? বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল ধাপ কি? দেশের জনগণের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, বেসরকারি সংস্থার উন্নয়ন, কারিগরি শিক্ষার উন্নয়ন। দেখো এখানে যে বলছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন মানে সোশ্যাল ডেভেলপমেন্টের মূল ধাপ বা স্টেপ কি? দেশের জনগণের উন্নয়ন মানে ওভারঅল বলতেছে। তারপরে কাঠামোগত উন্নয়ন, যে স্ট্রাকচারকে বলতেছে। বেসরকারি সংস্থার উন্নয়ন, এটা হলো জাস্ট বেসরকারি সংস্থাকে ইন্ডিকেট করতেছে। কারিগরি শিক্ষার উন্নয়ন, কারিগরিকে ইন্ডিকেট করতেছে। তাহলে এই তিনটাই কিন্তু আসলে দেশের জনগণের উন্নয়নকেই, দেশের জনগণের উন্নয়নের অন্তর্ভুক্ত। এবং এর মাধ্যমেই আজকের ক্লাস শেষ হচ্ছে। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছে এবং সৃজনশীল এবং নৈবৃত্তিক এই দুই অংশেই তোমরা একটা ভালো সাপোর্ট পাবে ইনশাল্লাহ। এটা মাথায় রেখেই বা তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।